extreme spiritual knowledge, dedication, discipline, judge তথা judgment, obedience তথা সমস্ত পজিটিভ এবং সাত্ত্বিক বা সাত্ত্বিক গুণের ওপারে যে সমস্ত গুণ বর্তমান রয়েছে, অর্থাৎ যেই গুণের সাথে অ্যাসোসিয়েটেড থাকলে মানুষের কর্মফল নট গেটিং ইনভলভড তার যে কারকতা বহন করে, সেই কারকতা বহনকারী প্ল্যানেটের নাম হচ্ছে স্যাটার্ন বা শনি, যাকে আমরা গ্রহরাজ বলে থাকি। এই শনি আগামী 28 তারিখ তার নক্ষত্র পরিবর্তন করে রাহুর নক্ষত্র ত্যাগ করে পুনরায় সে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার গোচর সংগঠিত করতে চলেছে। মোটামুটি প্রাথমিকভাবে পরবর্তী প্রায় 4 মাসের জন্য এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক যে ফলাফল আছে সেই নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের সময় এবং তার স্পেসিফিকেশনগুলো একটুখানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি 27 ডিসেম্বর রাত্রি প্রায় 10:32 শনি কুম্ভ রাশির 20 ডিগ্রি ক্রস করবে নিজের মূল ত্রিকোণে। 20 ডিগ্রি ক্রস করে পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার গোচর স্টার্ট করবে। আপনারা জাস্ট একটু রিক্যাপ করে যান, তাহলে দেখতে পাবেন এই স্যাটার্ন কিছুদিন আগে অর্থাৎ বকরি হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ এই বছরই 29শে জুন পর্যন্ত যে দূরত্ব গিয়েছিল সেটা ওই 25.5 ডিগ্রির মতন, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দুটো চরণ, এখানে 4টে চরণ মেষ থেকে কর্কট পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার দুটো চরণের শনি গিয়েছিল এবং দ্বিতীয় চরণের মাঝামাঝি অংশ পর্যন্ত স্যাটার্ন গিয়েছিল। দ্বিতীয় চরণের বিস্তার হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, তো তার থেকেও মোটামুটি 1 ডিগ্রির একটু বেশি কম অংশ পর্যন্ত স্যাটার্ন গিয়েছিল। তো এবার সেইটা ক্রস করবে। প্রত্যেকবার গোচরেই স্যাটার্নের যদি সার্বিক আপনি যদি লেন্থটা দেখেন যে যতটা দূরত্ব অবধি যায়, ওটা 19 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে দূরত্ব স্যাটার্ন তার ফরওয়ার্ড মোশনে যায় প্রথম 7 মাসে, আবার ব্যাকওয়ার্ড মোশনে প্রায় 5 মাসের কাছাকাছি সময় শনি 6.5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত নিচের দিকে নেমে আসে। এটা হচ্ছে তার সার্বিক কারিকিউলাম আর কি। তো এক্ষেত্রেও তাই হচ্ছে যে 27শে ডিসেম্বর রাত 10:32 শনি 20 ডিগ্রি ক্রস করবে। এরপরে শনি 20 ডিগ্রি ক্রস করার পরে 23 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ প্রথম যে নবাংশটা সেটা হচ্ছে মেষ রাশির নবাংশ, সেটা 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, সেটা 2রা ফেব্রুয়ারি সকাল 8:36 মিনিটে পর্যন্ত থাকবে। তারপরে বৃষ রাশির নবাংশে যাবে, অর্থাৎ 23 ডিগ্রি 20 মিনিট ক্রস করবে করে বৃষ রাশির নবাংশে শনি থাকবে 2রা মার্চ সন্ধে 6:39 মিনিট পর্যন্ত। তারপরে শনি 26 ডিগ্রি 40 মিনিট ক্রস করবে, ক্রস করে মিথুন রাশির নবাংশে ঢুকবে এবং মিথুন রাশির নবাংশে প্রবেশ করে স্যাটার্ন আলটিমেটলি এই ঘর অর্থাৎ নিজের মূল ত্রিকোণের ঘর ক্রস করবে 29/3/2025 রাত্রি 10:08 মিনিটে। শনি পরবর্তী প্রায় 27.5 বছরের জন্য নিজের মূল ত্রিকোণের ঘরকে ত্যাগ করে মীন রাশিতে পরবর্তী 2.5 বছরের জন্য প্রায় তার গোচর সংগঠন শুরু করবে। এবং মীন রাশিতে প্রবেশ করার পরেও বৃহস্পতির নক্ষত্রের একটি চরণ থেকে যাচ্ছে, সেটা কর্কট রাশির নবাংশ, সেটা 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। সেই দূরত্ব পর্যন্ত শনি যাবে, যতদিন পর্যন্ত থাকবে সেটা হচ্ছে 28/3/2025 সকাল 7:06 মিনিট। আমি যা বলছি সব কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে ওপরে দাঁড়িয়ে বলছি। তাহলে আপনারা দেখুন 27শে ডিসেম্বর থেকে 28শে এপ্রিল, যেটা আমি শুরুতেই বলছিলাম, মোটামুটি 4 মাস ফরওয়ার্ড মোশনে স্যাটার্ন এই নক্ষত্রে থাকবে। পরবর্তীকালে
যখন বক্রী গতিতে স্যাটার্ন পুনরায় 3°20' নিচে নামবে, স্যাটার্ন 1° থেকেও নিচে নেমে যাবে, 55 মিনিট পর্যন্ত স্যাটার্ন নেমে আসবে, সেটা 13ই জুলাই। তো তার কিছুদিন আগে, মোটামুটি 1.5-2 মাস আগেই স্যাটার্ন এই ক্ষমা করবেন 13ই জুলাইকে গিয়ে বক্রী হবে। তারপরে মোটামুটি আরো 2-2.5 মাস পরে ও আবার পুনরায় শনির নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে। কিন্তু সেই আলোচনাটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্সপেক্টিভে হবে, কারণ তার রুমটাই ডিফারেন্ট থাকবে, সেটা মীন রাশিতে থাকবে। এখন যে আলোচনাটা হবে, যদিও আমরা 28শে এপ্রিল পর্যন্তই আলোচনা করব সামনের বছরে, কিন্তু তাহলেও দুটোর মধ্যে একটা প্রক্রিয়াগত ডিফারেন্স সব থেকে বেশি থাকবে। সেটা হচ্ছে এখন সে ফরওয়ার্ড মোশনে থাকবে অর্থাৎ ডাইরেক্ট মোশন, পরে যেটা থাকবে সেটা ইনডিরেক্ট বা বক্রী গতিতে থাকবে। এটা মূল পার্থক্য। বক্রী গতিতে থাকার সময় গ্রহের চেষ্টা বল অনেক বেশি থাকে, সুতরাং তার আলোচনার বিষয়বস্তুটাই ডিফারেন্ট হয়। তো আমাদের আলোচনা এখান থেকে একদম নর্মালি স্টার্ট হবে। আলোচনা শুরুর আগে আমার পার্সোনাল 2-4টে কথা আপনাদের একটু বলে দিই। শুনে কর্কশ লাগতে পারে, কিন্তু আমি বাধ্য হয়ে বলছি। সেটা যে দয়া করে কেউ ফোন করে কনসালটেন্সি চাইবেন না। বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি। এরপরে আমি প্রত্যেক 4-5 দিন অন্তর ওই কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দেবো, যে শুনলো শুনলো, না শুনলো আমি আর ফোন ধরবই না। আর নাম্বার 2 হচ্ছে, কিছু কিছু মানুষ আছে যারা দুটো জিনিসের মধ্যে পার্থক্য বোঝেন না। সেটা হচ্ছে সাহায্য বা হেল্প এবং অতিরিক্ত বিরক্ত করা। এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম সীমারেখা আছে। মনে করুন এমন কিছু মানুষ আছে যে আমার কাছে 7 বছর আগে কোনো কারণে এসেছিল, তারপরে আর কোনোদিন তার আমি সামনে থেকে তাকে দেখিনি, কিন্তু সে এখনো ফোন করে তার ওই ছকটা আমাকে পাঠিয়ে দিয়ে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে। খুব ছোটোখাটো যদি খুব সিরিয়াস প্রশ্ন হয় আমি কিন্তু চেষ্টা করি উত্তর দেওয়ার, কিন্তু অহেতুক অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকে। 7 বছরে তার হাতের লাইন পাল্টে গেছে, তার দশা অন্তর্দশা কি পাল্টে গেছে, আমার কাছে অতখানি খুঁটিয়ে দেখার মতো সময় থাকে না। দয়া করে বলছি, যদি মানে এতটা টেকেন ফর গ্রান্টেড নেবেন না আর কি বিষয়টা। যদি না আসতে পারেন, না আসবেন। আপনারা খেয়াল করে দেখবেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না, কিন্তু অন্তত অল ইন্ডিয়া বেসিসে যে সমস্ত অ্যাস্ট্রোলজার বা অল ওয়ার্ল্ড বেসিসে যারা কাজ করে, রিনাউন্ড, আমার মতন নিম্ন শ্রেণীভুক্ত নয়, যারা খুব রিনাউন্ড আছেন, তারা দেখবেন যে কথা বলার আগে টাইমার দিয়ে দেবে। হ্যাঁ, 15 মিনিট পরে লাইনটা কেটে যাবে আপনি যদি টাকা ট্রান্সফার না করেন। তারা ভেরি প্রফেশনাল। কোনো মানুষ সুযোগ দিচ্ছে মানে তার এলাস্টিসিটিটা আমি বাড়াতেই থাকি, সেটা যেন না হয়। অ্যাস্ট্রোলজি করে আমার দৈনন্দিন জীবন চলে না, সুতরাং আমি কিন্তু ফোনটা ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারি। আমি কারোর কাছে দায়বদ্ধ নই কথা বলার জন্য। সুতরাং কথা যখন বলবেন বিষয়ভিত্তিক বলবেন। আর এই অনন্তকাল আগে কোনো একদিন এসেছেন আর তারপরে আমাকে যেন ফোন করে আমার একটা দয়া করছেন, এই ব্যাপারটার মধ্যে থাকবেন না। এতটাও মানে ইজি নিয়ে নেবেন না বিষয়টা। তো এটা খেয়াল রাখবেন। আমার কথাটার যদি মর্মার্থ বুঝতে পারেন, মানে কর্কশতাটাও বুঝবেন যে আমি খুব অভদ্র ভাষায় বললাম, কিন্তু একটু কৌলিন্য রেখে। সে অভদ্রতাটা বুঝবেন যে অ্যাকচুয়ালি আমি সেই সকল লোককে কিন্তু আমি অপমান করলাম, অ্যাকচুয়ালি ইনসাল্ট করলাম খুব ডাইরেক্টলি। আর 2 নম্বর হচ্ছে, নিজেদের মাপকাঠিটাও বুঝবেন যে আমিও যখন কারোর সাথে কথা বলি আমাকে সার্ভিসটা দিতে হয়। লট অফ পিপল আর দেয়ার যারা খুব জ্ঞানী মার্জিত, তো তাদেরকে বলবেন, তারা বলে দেবে যদি তাদের প্রচুর সময় থাকে। আমার এত সময় নেই। আমি এবার পরিষ্কার ব্যাপার, এরপরে যদি দেখি তারপরে আমি ওই পলিসি রাখবো যেটা সবাই রাখে, যে ফেলো করি মাখো তেল, পয়সা দাও তারপরে আমি কথা বলবো। না, পয়সা দিলে না মানুষের অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমি দেখেছি মানুষকে সাহায্য করলে মানুষ না দুর্বল ভাবে মানুষকে, যে এই লোকটার বোধহয় কোনো ইন্টারেস্ট আছে সেই জন্যই কথা বলছে আমার সাথে। মানে আমি সবাইকে বলছি না, আর সেকশন অফ পিপল এরকম আছেন আর কি, যারা ভাবে এবং তারা এই সুযোগটা নিতে চায়।
তা আপনি চালাক হতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আমাকে এতটাও বুদ্ধু ভাবছেন কেন যে আমার কোনো বুদ্ধিই নেই, আমি কিছু বুঝতে পারছি না। আমার শরীর, আমার সমস্ত কিছু অনেক খারাপ আছে, যারা জানে আমাকে কাছ থেকে তারা জানে আমি অনেক রকম কনস্ট্রেন্টসের মধ্যে জীবনযাপন করি। সুতরাং আপনাদের কাছে আমি কোনো দয়া চাইছি না যে আপনারা দয়া করুন। পৃথিবীটাই একটা গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, কারণ আমরা সবাই মেটেরিয়াল জীবনযাপন করি। ভগবানের ছবি যতই পিছনে আপনারা দেখতে পান না কেন, তার নির্দেশ কেউ পালন করেন না। কলিযুগে একমাত্র বজরঙ্গলী তার নির্দেশ পালন করেন, এছাড়া কোনো মানুষের পক্ষেই কার্যত সেই লেভেলে পৌঁছানোটা কখনোই সম্ভব নয়। তো সেই জন্য কারোর থেকে কোনো আশা প্রত্যাশা রাখাটাও আমি রাখি না, কিন্তু একটা মিনিমাম চক্ষু লজ্জা বলে তো বিষয় আছে মানুষের। রাত্রি 12টায় ফোন ঘুরিয়ে দিলেন, 1টায় ফোন ঘুরিয়ে দিলেন, আমাকে 1:30টার সময় লোকে ফোন করে। আমার কি ঘুম খাওয়া দাওয়া কিছু নেই? আমি কি নিশাচর প্রাণী? আমার তো সামাজিক একটা জীবনও আছে। হোয়াটসঅ্যাপ করবেন, যদি উত্তর না দিই বুঝবেন আপনাকে কথা উত্তর দিতে পছন্দ করছি না। লট অফ পিপল আর দেয়ার, সেখানে চলে যান, দেখিয়ে নিন সব। আমার কাছে আসতে হবে না, দেখাতেও হবে না। আমি আলোচনায় যাচ্ছি, আলোচনায় যাওয়াটাকে দুটো পার্টে ভাগ করে দেব। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে নক্ষত্র, ভেরি ইম্পর্টেন্ট নক্ষত্র, সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অ্যাকচুয়ালি 2 স্টার কনস্টেলিয়েশন। আমাদের দেখবেন হিন্দিতে, হিন্দি মানে একটুখানি যেগুলোকে দেহাতি হিন্দি বলে, আমাদের বিহার বা পূর্ব উত্তরপ্রদেশে যে হিন্দি ব্যবহৃত হয়, বা উত্তর মধ্যপ্রদেশে, হ্যাঁ, সেখানে একটা কথা আছে, দো ধার তলোয়ার। হ্যাঁ, তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে এমন একটি শোড যার দুদিকেই সমান পরিমাণ ধার আছে। অ্যাকচুয়ালি এই নক্ষত্রের যে শেপ বর্ণনা করেছেন আমাদের প্রাজ্ঞমুনি ঋষিরা, তারা কিন্তু তাকে এভাবেই ব্যাখ্যা করেছেন। ব্রহ্মদেব নিজে এই নক্ষত্রের সাথে যুক্ত রয়েছে, এবং এই নক্ষত্রের বিস্তার কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, 13 ডিগ্রি 20 মিনিটের বিস্তার, এবং এর নবাংশগত বিস্তার মেষ থেকে কর্কট পর্যন্ত। তো এই নক্ষত্রের গুণ বলুন, তার প্রাসঙ্গিকতা বলুন, সব কিছুই অত্যন্ত বেশি, কারণ বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্র মানে সেখানে পুঞ্জীভূত নলেজ রয়েছে, এবং সেই নলেজটাই, সেটাকে কেউ যদি প্রাথমিক ক্ষেত্রে, স্পিরিচুয়াল নলেজের প্রাথমিক ক্ষেত্রে যে মেটেরিয়াল নলেজ লাগে, অর্থাৎ আমি একটা সেন্টেন্সকে পড়তে গেলে আমাকে প্রথমে বর্ণাক্ষর আমার জানা দরকার, শব্দগত অক্ষর জ্ঞান আমার জানা দরকার। তো সেইটা যদি না যায় তাহলে জ্ঞানটা শুনতে পারবো না। আগেকার দিনে পূর্ব সময় ওরাল ট্রেডিশনের মাধ্যমে নলেজকে পরিবহন করা হতো। তো সেক্ষেত্রে বুধ এবং শনি দুজনেই খুব মারাত্মক ভূমিকা পালন করতেন, এবং সেই সময় দেখবেন যে একটু পুরনো দিনের মানুষ এখনও যারা রয়েছেন বাড়িতে, দাদু ঠাকুমা এরকম স্তরে, দেখবেন তাদের মেমোরি কম্পারেটিভলি, যারা একটু এডুকেশনের মধ্যে থেকেছেন, দেখবেন খুব শার্প, এবং অনেক তথ্য খুব অবিকৃত অবস্থায় বলে দিতে পারে। এটা কিছুই নয়, তাদের প্রত্যেকের মধ্যে ওরাল ট্রেডিশন কম বেশি রয়েছে। আমাদের এখন ওরাল ট্রেডিশন বা পড়ার ট্রেডিশন কমে কমে গিয়ে শোনার ট্রেডিশন হয়েছে। এখন কানটি একমাত্র মানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সক্রিয় ইন্দ্রিয় কোনো কিছুকে আরোহণ করার জন্য। মানুষ এখন কিছু পড়তে চান না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই নক্ষত্রের নেচার নিয়ে। আপনারা একটু ক্ষমা করবেন, আমার একটু কেটে কেটে অনুষ্ঠান করতে হয়, সেই জন্য অনেক সময় বিষয় থেকে কিছুক্ষণের জন্য একটু আমি হারিয়ে ফেলি আর কি রিদমটা। তবে চেষ্টা করবেন আমাকে একটু কোঅপারেট করার এই ব্যাপারে। আচ্ছা, যেটা বলছিলাম, ডাবল শেপড তলোয়ারের মতনের বা দু ফেজ। এবার 2 ফেজ বলতে কোনো মানুষের তো দুটো ফেজ হতে পারে না। বৃহস্পতি এর নক্ষত্র লর্ড, তো জুপিটারের মধ্যে যেটা বেসিক নেচার থাকে
সেটা হচ্ছে জুপিটার সবসময় আমাদের পেডিস্টালটা তৈরি করে। এই পেডিস্টালটার উপরে দাঁড়িয়ে আমরা সমস্ত কিছুকে গ্রহণ করতে পারি। যেরকম আমরা যা স্পিরিচুয়াল বইপত্র পড়ি বা গুরুদেবের কাছ থেকে সে সমস্ত জ্ঞান আরোহণ করি, তা সেগুলো কিভাবে করি? আমাদের একটা বেসিক নলেজ আছে বলে তো, না হলে তো সেটা একদম আমাদের কাছে ইউটোপিয়ান লাগতো, যে আমরা কিছুই বুঝতে পারছি না। তো এই বেসিক নলেজের জায়গাটাই আমাদের জুপিটার দেয়। সেই জন্য জুপিটারকে স্পিরিচুয়ালিটি এবং মেটেরিয়াল লাইফের জাংচার বলা হয়। এবং যখন সে 16 বছরের দশার লাস্ট 4 ইয়ার্সে সে সেটাকে কিন্তু ফুলফিল করে দেওয়ার চেষ্টা করে বা একটা কোঅর্ডিনেশন তৈরি করে দেওয়ার চেষ্টা করে উইথ দ্য স্যাটার্ন। এই দুই ফেসের মধ্যে একটা ডার্ক এবং একটা ব্রাইট সাইড আছে, অর্থাৎ একটা দিক অন্ধকার, একটা দিক উজ্জ্বল। তার মানে এই নক্ষত্রের মধ্যে ভালো মন্দ না বলে এই নক্ষত্রের দুটো কারকতা আছে, যেটার একটা আনসিন পোর্শন, একটা সিন পোর্শন। এবং এই আনসিন সিন পোর্শনটা কিন্তু রোটেট হয়, এমন নয় যে সেটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। যেরকম একটা প্ল্যানেট তার একটা নিজের অ্যাক্সিসের উপরে তার একটা নিজস্ব অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে, ঠিক সেরকমই এই নক্ষত্রেরও সেটা রয়েছে। এর যে পুরুষার্থ রয়েছে সেটি হচ্ছে অর্থ, মানি, বা দ্য ফ্লো অফ মানি। আপনারা খেয়াল করবেন যে এই নক্ষত্র থেকে যখন অক্টোবর মাসের সম্ভবত প্রথম দিকেই হবে, আমার এক্স্যাক্ট ডেট মনে পড়ছে না, যখন বৃহস্পতি পুনরায় রাহু নক্ষত্রে চলে আসে, আমি তখন থেকেই আপনাদের বলেছিলাম যে সোসাইটিতে কিন্তু এমনিতেই দ্য ফ্লো অফ মানি লো আছে, তারপরে কিন্তু আরও লো হয়ে যাবে। এবং এটা প্রাথমিক ক্ষেত্রে 18 তারিখ, আজকে 16 তারিখ, 18 তারিখ পর্যন্ত এটা একদম ফুল ফ্লেজেডলি এটা বর্তমান থাকবে। এবং 18 তারিখের পরেও আরও 2 তারিখ, 2 দিন থেকে মোটামুটি 7 দিন পর্যন্ত সময় নেবে ফর দ্য ন্যাচারাল ফ্লো অফ দ্য মানি। সেটা আপনাদের আমি অনেকবার বলেছি অনেক রকমভাবে আলোচনায়। তো সেই কারণেই বলেছি এই নক্ষত্র কিন্তু প্রথম স্যাটার্নকে যেটা দেবে স্যাটার্নের গুণের মধ্যে, সেটা হচ্ছে মানির ফ্লো। স্যাটার্ন কিন্তু মানির ফ্লো বা না ফ্লো এর সাথে কোনো সম্পর্ক নেই। স্যাটার্ন বোঝে একটা মানুষকে কি করে তার মেটেরিয়াল পাথ থেকে তাকে স্পিরিচুয়াল পাথে নিয়ে আসা যায়, বা সে মেটেরিয়াল পাথে থেকেও তার মধ্যে যাতে স্পিরিচুয়াল কনসেন্সটা বেশি পরিমাণে বাড়ে সেই জায়গাটা তৈরি করে এবং সেই পরিমাণ নলেজটা দেয়। সেই জন্য এক্সট্রিম নলেজ। ভগবান কি বলেছিল যে আমার বিশ্বরূপ দর্শনই হচ্ছে সমস্ত জ্ঞানের মূল আধার। তার মানে কি ওটাকে একটা রূপ দিয়ে বর্ণনা করেছিল? রূপ দিয়ে বর্ণনা করেনি। ওটাতে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমার সামগ্রিকতাকে যদি কিছুটা পরিমাণ বোঝা যায়, সেটা তো আমরা লিমিটেড, উনি আনলিমিটেড। আমরা লিমিটেড হয়ে একটা আনলিমিটেডকে কি করে বোঝার চেষ্টা করতে পারব? সেটা কখনো পসিবল নয়। সেই জন্য বলেছিলেন যে 4 জন ওখানে অ্যাকচুয়ালি পর্যবেক্ষণ করতে পেরেছিলেন, সেই 4 জনকেই মূলত বলেছিলেন। এছাড়া কিছু দেবদেবী পর্যবেক্ষণ করেছিলেন, মহাদেব পর্যবেক্ষণ করেছিলেন। তো তারা যারা করেছিলেন তাদের বলেছিলেন যে এদের আমাকে এইভাবে দেখা বা জানাটাই হচ্ছে টোটাল অ্যাকুমুলেশন অফ নলেজ, টোটাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নলেজ হচ্ছে এটা। তো সেই জন্য স্যাটার্ন বেয়ার্স, মানে স্যাটার্ন কিন্তু তার সিম্বলিক্যালি সেই নলেজটা ক্যারি করে। সুতরাং সেই নলেজটা যদি কেউ পেয়ে যায়, তার সে সমস্ত নলেজের ওপারে চলে যায়, অর্থাৎ তার মধ্যে মেটেরিয়াল যে স্থিতপ্রজ্ঞ হয়ে যাওয়া যেটাকে বলে, সেই ফেজটা তার মধ্যে থাকে। যার ছকে স্যাটার্ন যত বলি হয় তার মধ্যে স্থিতপ্রজ্ঞ হওয়ার প্রবণতা তত বেশি বাড়ে। যার মধ্যে রেস্টলেসনেস, এই যে আমি আপনাদের উদাহরণ দিলাম, এই যে বিরক্ত করা, মানুষকে বুঝতে হবে না যে একটা মানুষ বিরক্ত হচ্ছে, বলতে থাকছে তো বলতেই থাকছে, তার সম্বন্ধে কথা থামে না কিছুতে। হ্যাঁ, তো এগুলো কিছুই নয়, সবটাই তো টাইম। এর মধ্যে থেকে টাইমটাকে বার করে দিন আর কিছুই নেই। তো সব কিছুর জন্য একটা অ্যালোটেড টাইম আছে, সেই টাইমটাই এখানে ইম্পর্টেন্ট। এটা মানুষকে বুঝতে হয়। যার মধ্যে যত স্পিরিচুয়াল নলেজ থাকে সে তত জিনিসটাকে অ্যাকুয়ার করতে পারে, বুঝতে পারে। তো বৃহস্পতির নক্ষত্রে যখন শনি আসে
তখন যেরকম স্প্রেডিং অফ নলেজ, নলেজ মানে কতগুলো স্পেশাল সেক্টরের নলেজ বেশি বাড়ে, সেগুলো আমি লাস্টে বলে দিচ্ছি। কিন্তু নলেজ হচ্ছে, জুপিটার মানে হচ্ছে নলেজ। এবার সেই নলেজটাকে আপনি কোন ক্ষেত্রে কাজে লাগাবেন বা কোনভাবে নেবেন সেটার উপর ডিপেন্ড করে। এই নক্ষত্রের সাথে যেটা দেখবেন, এই নক্ষত্রের নরগণ রয়েছে এবং মানি। মানি কেন রয়েছে এই নক্ষত্রে? এই মানে বৃহস্পতির সাথে ন্যাচারালি আমরা যখন ধরুন চন্দ্র বৃহস্পতি যোগ দেখি, ন্যাচারাল মানি ফ্লো দেখি সোসাইটির, মাসের মধ্যে অন্তত 4 দিন, 4 দিন অ্যাকচুয়ালি নয়, 4×8=72, মানে 3 দিন সোসাইটিতে মিনিমাম একটা ফ্লো অফ মানি হয়। সেটা কখন হয়, বৃহস্পতির সাথে চন্দ্রের কি আসপেক্টে হয় সেগুলো ডিপেন্ড করে। তো কেন হয়? চন্দ্র হচ্ছে ফ্লো, শুক্র হচ্ছে সেই ফ্লোর মধ্যে কতটা পরিমাণে ফ্লোয়িংটা হচ্ছে, অর্থাৎ কোয়ান্টামটা। একটা পাইপ আছে, পাইপ দিয়ে জল যাচ্ছে সরু আকারে, আবার পুরো পাইপ ভরে জল যাচ্ছে, এই কোয়ান্টামটা শুক্র নির্ভর করে। আর এই ফ্লোয়ের যে মাত্রাটা, অর্থাৎ আলটিমেটলি কতক্ষণ ধরে ফ্লোয়িংটা হবে, হয়তো সেটা 5 মিনিট হলো, কখনো 5 ঘন্টা হলো, দুক্ষেত্রে তো একই পরিমাণ জল দাঁড়াবে না, সেটা নির্ভর করে হচ্ছে বৃহস্পতি। আর এই টোটাল যে আকার, এই আকারটা হচ্ছে রবি। সেই কারণে বলেছিলাম যে রবি কলিযুগে বরাহ কল্পে সবসময় টোটাল আমাদের যে মানুষের যে মর্যাদা ক্ষমতা, সেগুলোর অধিকাংশটাই তার বিত্ত অর্থ বা তার সম্পত্তি দ্বারা অধিকাংশ বেশি কার্যকর হয়। এই বছর যে কজন নোবেল মানে লরিয়েট আছেন, তাদের নাম আপনি রাস্তায় দাঁড়িয়ে মানে র্যান্ডাম জিজ্ঞাসা করুন, দেখবেন হয়তো 5-15% মানুষ বলতে পারবে, বিশেষত যারা লেখাপড়ার সাথে আছে। আপনি যদি কলেজ স্ট্রিট এরিয়ায় বা কোনো সচেতন কোনো ছাত্রছাত্রীর মধ্যে করেন, তাহলে তারা বলতে পারবে, অধিকাংশই বলতে পারবে না। কিন্তু কজন ধনী মানুষ আছে, যদি জিজ্ঞাসা করেন এক কথায় বলে দেবে, রেসপেক্টিভ, দেখবেন 70% লোক বলে দিচ্ছে। কেন? কারণ মানি স্পিক্স কলিযুগে। ওই কারণেই তো পয়সা দিয়ে অ্যাপ্রিহেন্ড করবার চেষ্টা করলাম, যাতে ফোন কম আসে। তো পয়সা এই যুগে মানে যখন স্যাটার্ন দ্য ফ্লো অফ মানির সাথে যুক্ত হয়ে যায়, রবি থেকে বৃহস্পতির পজিশন কত, তার মূল ত্রিকোণের পজিশন হচ্ছে 5th। তো 5th মানে কি? 5th মানে হচ্ছে যে কোনো জিনিসের গ্রোথ, বৃদ্ধি, পজিটিভ বৃদ্ধি সবসময়। তো সে ন্যাচারাল বৃহস্পতি আমাদের যত মেটেরিয়াল গ্রোথকে ইন্ডিকেট করে। তো স্যাটার্নের সাথে যখন যুক্ত হবে, স্যাটার্ন বোথ স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল গেইনকে একসাথে কনকারেন্টলি দিতে থাকে। এবং এই কনকারেন্টলি দেওয়ার মধ্যেও একটা বিষয় আছে, এই নক্ষত্রের সাথে না যে দেবতা যুক্ত আছে তাকে আদিকপাদ বলা হয়। তো 1 আর কি, সার্পেন্ট জাতীয়। তো এই নক্ষত্রের মধ্যে কিছু খল দিক আছে, সেই খল দিকগুলো আমি বলবো পরে, শুধু জেনে রাখুন আছে এই নক্ষত্রের মধ্যে। আমি নক্ষত্রের জন্ম বহু মানুষকে দেখেছি বা বড় প্ল্যানেটের মুভমেন্ট দেখেছি, তাদের নেচার বা তাদের আইজ বা তাদের ফোরহেড, তাদের পাম তো অবশ্যই দেখলে পরে বোঝা যায়। বা এই নক্ষত্রের যে অবস্থান আছে, এই নক্ষত্রের অবস্থান মোটামুটি থাই থেকে হাঁটুর একটু নিচের অংশ পর্যন্তের অবস্থান আছে, সেটি যদি কখনো দেখা যায় তাহলে সেখানেও দেখা যাবে এই নক্ষত্রের প্রভাব রয়েছে খুব বেশি রকম। এই নক্ষত্র একটু বাল্কিনেসকে দেখায় সবসময়। পঞ্চতত্ত্বের মধ্যে আকাশ, এই নক্ষত্র, আকাশ মানে হচ্ছে এক্সট্রিম। আপনি সেটা শতভিষা নক্ষত্র দেখেছেন যে একটা রিং শেপড আছে। তো রিং শেপড মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি ডেস্টিনেশনটা তার নেই, কিন্তু তার মধ্যে অনন্ত জিনিস প্রবেশ করে যেতে পারে। তো শতভেষজের গুণ, রাহুর এই নক্ষত্র ভালো নক্ষত্র, যদি তাকে ব্যবহার করা যায় ঠিক করে, না হলে কিন্তু গন্ডগোল করে দেবে। বিশেষত যদি কারুর মানে চন্দ্র অবস্থান করছে এখানে এবং কেমুদ্রাম যুক্ত আছে, তাহলে কিন্তু বেশ প্রবলেমে, বিশেষত শনি থেকে যদি 4th বা 8ম এই চন্দ্র অবস্থান করে। আচ্ছা,
এমটি বা খালি, খালি অংশ মানে স্পিরিচুয়াল জায়গা। স্পিরিচুয়াল জায়গাকে বোঝা বা দেখা সেভাবে অ্যাপারেন্টলি যায় না, কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা নেচার, শান্ত থাকা, আমি যেটা বলছিলাম স্পিরিচুয়াল মানে এই যে আপনাদের সামনে সামান্য আউটব্রাস্ট করলাম, এটা কিন্তু আমি বহুদিন সহ্য করে তারপরে করি, রোজ হই, কালকেও হবো আমি জানি। কারণ কিছু মানুষ আছেন যারা শুনবেন না, বা শুনলেও বুঝবেন না, বুঝলেও করবেন না, যতটুকু সুযোগ নিয়ে নেওয়া যায় তো সেটুকু তারা নেবেনি। সোসাইটিতে এরকম সম মানুষ ছিল, আছে, থাকবে। আমিও হয়তো কিছু ক্ষেত্রে এরকম নিয়ে থাকি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু যতটুকু কমানো যায়। তো এই নক্ষত্রের মধ্যে সেই স্পিরিচুয়াল ফলাদেশটা প্রচুর পরিমাণে দেয়। বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে দীক্ষা কোন সময় নেওয়া উচিত। প্রথম কথা তো দীক্ষা নেওয়ার কত কিছু অন্তর্নিহিত মানে আছে, সে বিষয়ে যাচ্ছি না। এই যে সময়টা যখন এই নক্ষত্রে থাকবে, অন্তত ফরওয়ার্ড মোশনে, এই সময়টা দীক্ষা নেওয়ার জন্য বেস্ট টাইম, যদি আপনি তার অ্যাকচুয়াল মর্থটা বুঝতে পারেন কেন আপনি দীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, এবং এর সাথে না কিছু রাজকীয় গুণ যুক্ত থাকে এই নক্ষত্রের মধ্যে, বিকজ ব্রহ্মাজি ইজ বিং অ্যাসোসিয়েটেড উইথ লর্ড ব্রহ্মা, ইজ বিং অ্যাসোসিয়েটেড। তো ব্রহ্মা মানে কি? ভগবান যাকে মেটেরিয়াল ক্রিয়েশনের দায়িত্ব দিয়েছে, এবং থ্রু মহাদেব তিনি তার মেটেরিয়াল ক্রিয়েশনগুলোকে করে যাচ্ছেন সমস্ত এই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি কাজ করছেন। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা আছেন, তো সে কাজ করছে। তো এর সাথে একটা জেনারেল প্রোডাকশনের যোগ থাকে। আমি আপনাদের প্রত্যেককে বছরের শুরু থেকে দেখবেন বলে এসেছিলাম যে 27 তারিখটা ক্রস হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে সোসাইটিতে খুব হালকা করে, বোঝা যাবে না, যেরকম করোনা যখন এসেছিল, করোনার প্রথম খবর রিপোর্ট হয়েছিল আমার যতটুকু মনে আছে, সেটা সম্ভবত সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের শুরুর দিকে 2019 সালে, কিন্তু সে সময় কোনো ইনসিগনিফিকেন্ট ছিল। তো তারপরে আর 2 মাস পরে ব্যাপারটা আস্তে আস্তে প্রায় সবাই জানতে শুরু করলো। তো সেরকমই স্যাটার্ন যখন কোনো ফল দেয়, তখন সেই ফল কোনোদিন ওয়ান ফাইন মর্নিং ফল দেয় না। অনেকে আমাকে বলে, দাদা একটা নীলা পড়লাম, পরের দিন সাইকেল থেকে পড়ে গিয়ে হাতে চোট পেলাম, ভেঙেও যেতে পারত। বাবা, নীলা এত দ্রুত ফল দেয় না কখনো। নীলা নেগেটিভটাও তো একটা ফল, তো সেটা দিতেও সময় লাগবে। হ্যাঁ, পারপিচুয়াল ফল দেয় স্যাটার্ন সবসময়। তো নেগেটিভও যদি দেয় সেটাও অন্তত 4 থেকে 8 মাস সময় লাগবে ফল দিতে, এভাবে হয় না কখনো। ওটাই ঝড়ে বকমরের মতন ব্যাপার হয়ে গেছে কোনোভাবে। কিন্তু মানুষের এরকম একটা ধারণা রয়েছে, সুতরাং এটাও এরকম একটা ধারণা। এর মধ্যে যেরকম রয়্যাল এমব্লেম রয়েছে, সেরকম তার সাথে কিন্তু এই নক্ষত্রের সাথে অ্যাসোসিয়েটেড এটা সব থেকে বড় গুণ রয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েশন, প্রোডাক্টিভিটি। প্রোডাকশন কখন বাড়ে? যখন মানুষের ডিমান্ড তৈরি হয় সোসাইটিতে। ডিমান্ড এবং প্রোডাকশনের যদি চেইন ঠিক থাকে, তখনই সোসাইটিতে সমস্ত কিছু, ইকোনমিক ব্যালেন্স বলুন, টিকল ডাউন এফেক্ট বলুন, মানুষের যে মেটেরিয়াল জীবনযাপন করার জন্য যে একটা মিনিমাম জায়গা সেটা তৈরি হয়, সেটা এই সময়ের পর থেকে খুব স্লোলি তৈরি হবে। এর ফরমেশনটা পুরোপুরি নিতে 12ই মে পর্যন্ত নেবে। তাহলে বুঝতে পারছেন কতদিন সময়, প্রায় 4.5 মাস। কিন্তু আস্তে আস্তে ফোর্টিফাইড হবে ওটা। তো এই নক্ষত্রের ক্ষেত্রে আমাদের যে মুখমণ্ডল আছে তার ক্ষেত্রে উগ্রতাকে প্রকাশ করে এই নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে শান্ত সৌম্য কোনো নেচার থাকে না, উগ্রতা প্রকাশ করে খুব বেশি। বিশেষত তার একটা বডি ল্যাঙ্গুয়েজগত উগ্রতা, সেটা ফেসের মাধ্যমে প্রকাশ পায়। আচ্ছা, বহু জায়গায় মানে আপনি দেখবেন এখানে কোথাও 2 স্টার, কোথাও 25 স্টার কনস্টিলেশনও বলা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কনস্টিলেশন নিয়ে আমাদের ঋষিদের মধ্যে, আমাদের মহাত্মাদের মধ্যে কিছু বৈচারিক বিভেদ রয়েছে। সেটার মধ্যে আমার ঢোকা কাজ নয়, আমার কাজ ইন্টারপ্রেট করা। তো কিন্তু এর যে শেপ আছে সেটা হচ্ছে আমাদের একটা তরোয়ালের মতন বা ডাবল ফেজড এর মতন, অর্থাৎ
আপনারা অনেকেই দেখবেন যে মূকাভিনয় করে বিভিন্ন মানুষ, সে দ্রুত তার মুখমণ্ডল পরিবর্তন করে একটি চরিত্র থেকে অন্য চরিত্রে নিজেকে রূপান্তরিত করতে পারে। এই ধরনের গুণ এর মধ্যে আছে। আমি ওই জন্য বলছিলাম এর মধ্যে কিছু নেগেটিভ, কিছু উইকড জায়গা আছে, সেটাও বলবো। আচ্ছা, এর যে কালার যার সাথে অ্যাসোসিয়েটেড আছে সেটা কিন্তু গ্রে কালার, এবং সেটা একটু সাদাটে টাইপের, মানে ধরুন ঘিয়ে কালারের মধ্যে গ্রে কালার যেটা আছে সেটা অ্যাসোসিয়েটেড থাকে। তো যে প্রাণী এর সাথে যুক্ত রয়েছে সে তো সিংহ, তার মানে এর মধ্যে সিংহের অ্যাকচুয়াল নেচারকে, সিংহ হচ্ছে কিং, যেটা বলছিলাম রয়্যাল এমব্লেম প্রকাশ করে এই নক্ষত্রের মধ্যে। তো শনি যখন এই নক্ষত্র দিয়ে পাস করবে, এই নক্ষত্রের কিন্তু অনেকগুলো পজিটিভ গুণ সমাজের মধ্যে সে ছড়িয়ে দেবে। এবং সব থেকে বেশি এই নক্ষত্র কিন্তু নিজের যে মূল্য, অর্থাৎ ব্যক্তিগত মূল্য যেটা আছে, আমরা দেখবেন আমাদের দেশের বা পৃথিবীর বিভিন্ন দেশের একটা মন্ত্রক আছে যাকে বলা হয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, যেটা হায়ার এডুকেশন, অন্যান্য এডুকেশন সিস্টেমকে দেখে। যেহেতু এডুকেশন আমাদের কনস্টিটিউশনে কনকারেন্ট লিস্টে থাকে, বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একসাথে নীতি প্রণয়ন করেন এর সম্পর্কে, রিজিওনাল জায়গাগুলোকে মাথায় রেখে। তো এই যে মন্ত্রকে যে এই যে হিউম্যান রিসোর্স, অর্থাৎ মানুষ নিজেই একটা রিসোর্স, এই এন্টায়ার পৃথিবীতে যত রকম ভালো খারাপ মানে নির্মাণ যা কিছু হয়েছে সব কিছু মানুষই করেছে, অন্য কোনো প্রাণী করেনি। তো এই যে মানুষ যে নিজেই একটা সম্পদ, এবং সেই সম্পদকে ইউটিলাইজ করে প্রপারলি তাকে দিয়ে যে সোসাইটিকে মেটেরিয়াল ডেভেলপমেন্ট যে ঘটানো যায়, সেটাই হচ্ছে কাজ। আমার বক্তব্য হচ্ছে এটা, এই মানব সম্পদ উন্নয়নের জন্য এই নক্ষত্র স্যাটার্নে থাকা, মানে স্যাটার্ন যখন বের করবে সেটার জন্য খুব বেটার হয়। এবং বারবার বলছি যে অপ্রয়োজনীয় কাজে এই নক্ষত্র কখনো করে না। সিংহ দেখবেন খিদে না পেলে কখনো শিকার ধরবে না, এবং নিজে শিকার ধরেও না অধিকাংশ ক্ষেত্রে। সিংহের গর্জন যে শুনেছেন, আমি অনেকবার বলেছি যে কখনো যদি গির অভয়ারণ্যের কাছাকাছি যান বুঝতে পারবেন সিংহকে কেন বনের রাজা বলে। গর্জন শুনলে পরে একদম আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে একেবারে পরিষ্কার ভাষায়। তো তার যে রোয়ারিংটা আছে না, সেটা ডেঞ্জারাস। বাঘের গর্জনও পাওয়া যায়, টাইগার, কিন্তু সিংহের গর্জন সিংহেরই। কেন তাকে রাজা বলা হয়েছে সেটা বোঝা যায়, এবং তার চাল, তার চলন, সেগুলো দেখেও বোঝা যায়। তো এই নক্ষত্রের মধ্যে সমস্ত রাজকীয় গুণ বর্তমান রয়েছে। কিন্তু প্রথমেই বললাম যে এই নক্ষত্র না কিছুটা নির্জীবতাকে, কিছুটা ইনার্শিয়াকে ক্যারি করে প্রাথমিক ক্ষেত্রে। শনির মধ্যে অসম্ভব ইনার্শিয়া থাকে, কিন্তু সেই ইনার্শিয়াটা কিন্তু অ্যাপারেন্টলি দেখে একজন মুনি বা ঋষি, একজন সেজ দেখবেন, সে তার তো মেটেরিয়াল জীবন নিয়ে সে কোনো দিন সকালবেলা উঠে কাজে দৌড়াবে না, তার বাস ট্রাম ট্রেন ওঠার দরকার নেই, মাইনে গোনার দরকার নেই, কাজ করতে হবে, বসের চোখে ভালো হতে হবে, হ্যাঁ, সুনাম অর্জন করতে হবে, না সুনাম না দুর্নাম সে কোনো কিছু নিয়ে চিন্তিত না, চুপচাপ নিজের। ফলে অ্যাপারেন্টলি তাকে একটা খুব মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে দেখালো, বা কোনো অ্যাথিস্ট তাকে বলে দেবে কি সারাদিন বসে বসে কি করছে, কোনো কাজ কাম নেই, এরকম একটা কথা বলে দেবে। অ্যাকচুয়ালি সে সবচেয়ে বেশি কাজ করছে, কিন্তু নিঃশব্দে করছে। তো স্যাটার্নের মধ্যে ন্যাচারাল এই কোয়ালিটিটা স্যাটার্ন বের করে। এই নক্ষত্রের সাথে তার একটা খুব ভালো রকম কোইন্সিডেন্টাল এফেক্ট আছে, যে এফেক্টটা কিন্তু আমরা প্রত্যেকেই সোসাইটিতে পাবো। এবার এই নক্ষত্রের জন্য আমাদের দেখতে হবে সোসাইটির ওপরে কি ইম্প্যাক্ট এই নক্ষত্র দেবে। আমি একটু আগে বলছিলাম এই নক্ষত্র মানব সম্পদ, অর্থাৎ আমরা যে সম্পদ, আমাদের প্রত্যেকের কিছু রাইটস আছে। প্রত্যেকটা দেশে যেখানে ডেমোক্রেটিক, সেমি ডেমোক্রেটিক, মনার্কি আছে, টোকেন মনার্কি আছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, বিভিন্ন রকম সেইখানকার ডেমোক্রেটিক ফোরাম এরিয়া আছে, আবার কোথাও
অন্যরকমও কিছু আছে, মিলিটারি গভর্নমেন্টও চলে বিভিন্ন দেশে, কু হয়, সেগুলো সবই আমাদের ইতিহাস যারা পড়েছেন তারা বিচক্ষণ মানুষ সবাই জানেন। কিন্তু আমি বলছি আমাদের যে কোনো সরকার কেন আছে? শুধু কি একটা দেশ বা একটা পরিমণ্ডল আছে বলি? সেটা নয়, আমরা আছি বলে আছে। আমাদের মধ্যে থেকেই কিছু মানুষ নির্বাচিত হয়ে একটা লেজিটিমেট প্রসেসের মাধ্যমে একটা জায়গায় বসে তারা দেশের নীতি নির্ধারণ করছে আমাদের জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ আস। এটাই মুখ্য কারণ যে কোনো দেশের ক্ষেত্রে। যেরকম বহু জায়গায় দেখা যায় যে মানুষ, তাদের বিভিন্ন রকম ডিমান্ডস আছে, তাদের বিভিন্ন রকম চাহিদা রয়েছে, হয়তো অনেক দিনের চাহিদা রয়েছে, সেটা পূরণ হচ্ছে না, বিভিন্ন এথনিক ক্ল্যাশ আছে, বিভিন্ন রকম বর্ডার ডিসপিউট আছে, তাদের কিছু মৌলিক চাহিদাও থাকতে পারে। এই নিয়ে না বিভিন্ন মানুষের মধ্যে ক্ষোভ থাকে। এই ক্ষোভের মধ্যে দুরকম শ্রেণী বিভাগ হয়, দুরকম। একটা হচ্ছে এই ক্ষোভ অনেক সময় অ্যানার্কিতে পরিণত হয়, সেটা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ঘটনা প্রবাহ দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এর বেশি আর বলবো না। অ্যানার্কিতে পরিণত হয়। কিন্তু যারা সুস্থ সবল এবং একটা পরিমার্জিত, আমার সেই দেশের সংবিধান, তাদের রেসপেক্টিভ দেশের তাকে যা রাইট দিয়েছে তার মধ্যে থেকে সে যদি সুস্থ মতন তার ডিমান্ডসগুলো রেইজ করতে পারে এবং গভর্নমেন্টের সাথে আলোচনায় বসলো, কোনো পত্র দিল, গভর্নমেন্ট কোনো শ্বেতপত্র প্রকাশ করলো, হোয়াইট পেপার, তার দ্বারা আলোচনার মাধ্যমে সেই সমস্যাও, কিন্তু পৃথিবীর অনেক জটিল সমস্যা আলোচনাতেই মিশেছে এবং 99% সমস্যা আলোচনাতেই মেশে। যুদ্ধ বিগ্রহ গণ্ডগোল করে সেগুলো কিছুই মেটে না, আবার আরেকটা যুদ্ধের বীজ তার মধ্যে নিহিত থাকে। কারণ যে ওই মুহূর্তে পরাজিত হয় তার মধ্যে একটা ধরনের অপমান, জ্বালা, মেটেরিয়াল, যে কারণ তার মধ্যে তো স্পিরিচুয়াল বোধ ন্যাচারালি কম থাকবে না, সে যুদ্ধই করবে না। মানে আমাদের দেশ যেরকম, দেখুন আমাদের দেশ কখনো কোনো দেশকে আক্রমণ করেনি সারা পৃথিবীর ইতিহাসে। দেখুন আমাদের সেই অনন্তকালের ইতিহাস কখনো আক্রমণ করেনি। আক্রমণ করলে তাকে ডেটারেন্স দিয়েছে, এটা আমাদের ইতিহাস থেকে পরিমার্জিত। খুব প্রতিকূল পরিবেশে না গেলে সেটা হয়নি। এবং আমাদের দেশে বসবাসকারী অধিকাংশ মানুষের কিন্তু নেচারের সাথেও এটা মিল আছে, অধিকাংশ মানুষের নেচারের সাথে মিল আছে। তো এটা আমাদের দেশের বলতে পারেন একটা কালচারাল আসপেক্ট, পজিটিভ দিক। আবার অনেক দেশে সেটা উল্টো আছে, খুব আগ্রাসী। তো সেটা সেই জায়গার মান্ডেন প্রকৃতি, সেই অনুসারে সেগুলো নির্ধারিত হয়। সারা জীবন যুদ্ধই করে যাচ্ছে, কোনো কাম কাজ কিছু নেই, যুদ্ধ করে যাচ্ছে। তো এর দ্বারা কিন্তু সমস্যার সমাধান হয় না। যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে নিহিত ছিল, প্রথম বিশ্বযুদ্ধের বীজ বলকান অঞ্চলের বিভিন্ন জায়গায় যে গন্ডগোল সের মধ্যে নিহিত ছিল, সেরকম সবটার বীজ আরেকটার মধ্যে নিহিত থাকে। তো এই যে মানুষের যে রাইটসগুলো রয়েছে, এই রাইটসগুলোর প্রপারলি ডিমান্ডস, এই ডিমান্ডসগুলো কিন্তু বেড়ে যাবে এবং মানুষ কিন্তু চাইবে যে এটা আমার, এটা আছে, এটা বুঝিয়ে দিন। ডিফারেন্স আছে। ধরুন জুন, জুলাই, মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত যে চাহিদাগুলো ছিল, সেই চাহিদাগুলোর মধ্যে আরও বিশেষত মে মাস থেকে যখন শনি একদম স্লো হয়ে গেছে, তখন থেকে যে চাহিদাগুলো ছিল, চাহিদাগুলোর মধ্যে খুব বেশি অ্যাগ্রেশন ছিল, খুব বেশি এক ধরনের নিহিলিস্ট ক্যারেক্টার ছিল, যার দ্বারা এক ধরনের ধ্বংসাত্মক প্রবৃত্তি আমরা সারা পৃথিবীর চারপাশে আমরা পর্যবেক্ষণ করেছি। কিন্তু এখন যেটা হবে সেটা খুব লেজিটিমেট হবে এবং সেটা একটা নির্দিষ্ট বন্ধন রূপরেখার মাধ্যমে, যেরকমভাবে প্রোটেস্ট হয়, সেটা টোকেন হোক, সেটা ন্যাচারাল হোক, সেটা কিন্তু হবে। এবং সেটা সারা পৃথিবীতেই যার যে সমস্ত অঞ্চলের রাইটস আছে মানুষের, যেটা মানুষ মনে করছেন সেখানকার একটা সেকশন অফ পিপল যে আমি এই রাইটসটা থেকে বঞ্চিত আছি, এটা আমাকে দেওয়া উচিত, সেটার জন্য কিন্তু সে একটা ডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে দিয়ে সেটা সে নেওয়ার চেষ্টা করবে। এই ধরনের প্রবৃত্তি আপনারা আগামী এপ্রিলের এন্ড পর্যন্ত লট অফ থিংস উইল বি ভিজুয়ালাইজড।
এবং আমি এই কারণে জাস্ট আমি 3 দিন আগে যে অনুষ্ঠান করেছি 13 তারিখ, তাতে আমি বলেছি যে দেখবেন যে বুধ যেই না ডাইরেক্ট হয়ে যাবে তার মোটামুটি দিন 7 পর থেকে দেখবেন সবাই অনেক বেশি লাভালাভি করবে। যে প্রসেসটা স্টার্ট হয়ে গেছে সেই প্রসেসটা তো আর দুম করে শেষ হবে না, কারণ স্টার্ট হওয়ার প্রসেসটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেই সময়ে কি প্ল্যানেট পজিশন ছিল, আমরা না হলে ধরুন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এগুলোর দিন দেখে করি কিনা। গৃহ কি আমরা একদিন থাকবো? একটা বাড়িতে মানুষ তৈরি করে সে তার অন্তত 1-2 জেনারেশন থাকার জন্য। তো একটা পার্টিকুলার দিন বাছা হয় কেন? কোনো জিনিসের সূত্রপাতটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি কখনো বাজে সময় শুরু হয় তাহলে তার রেশটাও টানতে থাকে অনেক দিন পর্যন্ত। সেই কারণে যে গন্ডগোলগুলো শুরু হয়েছে সেই গন্ডগোলগুলো কম্পারেটিভলি ব্যাড প্ল্যানেট পজিশনের সময় শুরু হয়েছে, তার ফলে ইট ইজ বিং কন্টিনিউড। কিন্তু কন্টিনিউয়েশনও থাকারও তো একটা টাইম আছে। সেই টাইমটা কিন্তু যেটা ম্যাক্সিমাম টাইম সেটা এপ্রিল মাসের 21-22 তারিখ। তারপরে কিন্তু সবাই ঝিমিয়ে পড়বে, হতোদ্যম হয়ে পড়বে। সবাই কিরকম একটা বলবে এবার থাম বাবা, এবার আর ভাল লাগছে না, এরকম ধরনের একটা প্রসেস দেখতে পাবেন। জিনিসটা তার ইম্পর্টেন্স হারিয়ে ফেলবে অ্যাকচুয়ালি বিষয়টা। তো এই সময় আমাদের যে ন্যাচারাল মানে আমাদের যে সংহিতা বিচার আমাদের এক্ষেত্রে বলছে যে এই নক্ষত্রে স্যাটার্নের যাওয়া এটা কিন্তু বিশ্ব ভালোবাসার প্রতীক, কিন্তু নিজের যে রাইটস বা নিজের যে ডিমান্ডস যেটা লেজিটিমেট সেটা কিন্তু আমি আমার অথরিটির কাছে পেশ করব এবং সেটাকে একটা সুনির্দিষ্ট আলোচনা বা একটা টোকেন মুভমেন্ট এর মাধ্যমে আমি সেটাকে নেওয়ার চেষ্টা করব। তো এরপরে যেগুলো ঘটবে সেগুলোর মধ্যে কিন্তু এই ছাপটা দেখতে পাবেন। মঙ্গল যেহেতু বকরি আছে, এবং শুধু বকরি নয় স্যাটার্নের নক্ষত্রে আছে, এবং আজকেও আমি যখন অনুষ্ঠান করছি তুলা রাশির নবাংশেই আছে। আরও মোটামুটি দিন 10 পরে ও নবাংশ চেঞ্জ করে কন্যার ঘরে যাবে। তো সেটাও যে খুব বেটার এফেক্ট না নয় নবাংশের কন্যার, কারণ সেখানে কেতু বসে রয়েছে। তো তার ফলে ওখানে একটা সেমি অঙ্গারক যোগ তৈরি হবে। তো প্রাথমিক ক্ষেত্রে দেখবেন তবুও কিছু ডিমান্ড বা কিছুর ক্ষেত্রে একটুখানি ললেসনেস কন্ডিশন তৈরি হবে, কিন্তু তারপর থেকে যত মঙ্গল আস্তে আস্তে নিজের নেগেটিভ গুণটা হারাতে চেষ্টা করবে, যত সে পুনর্বসু নক্ষত্রের দিকে অগ্রসর হবে, তত দেখবেন পরিস্থিতির মধ্যে সেই অ্যাট্রোসিটিগুলো অটোমেটিক্যালি গেট ডাউন হয়ে আসছে, কমে আসছে। এবং তার সাথে যেটা হবে প্রচুর চ্যারিটেবল ওয়ার্কস আপনারা দেখতে পাবেন, ডোনেশন দেখতে পাবেন, আপনারা আকছার দেখতে পাবেন যে শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠান, প্রচুর মানুষকে তার যেটা একদম বেসিক নিডস আছে খাদ্যবস্ত্র, তারপরে বাসস্থান বা তার সংস্থান করা, বেঁচে থাকার জন্য একটা মিনিমাম সংকুলান তাকে দেওয়া, সেগুলো কিন্তু আপনারা নিজেদের এক্সপিরিয়েন্সের দ্বারা দেখতে পাবেন। হ্যাঁ, লং স্ট্যান্ডিং যে প্রোটেস্ট যেখানে হয়ে আসছে অনেক দিন ধরে, এরকম পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে দীর্ঘদিন ধরে মানুষের কিছু চাহিদা আছে। আপনি আফ্রিকান কান্ট্রিজের কিছু জায়গায় দেখতে পাবেন, পৃথিবীর অনেক জায়গায় দেখতে পাবেন, বিভিন্ন এথনিক ক্ল্যাশ আছে বিভিন্ন রকম। তো আমাদের দেশেও কিছু কিছু সেকশন এরকম আছে আর কি, জায়গায় এরকম আছে। তো সেখানে আলোচনা চলছে, মাধ্যমে একটা একটা ত্রিপাক্ষিক বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটা পয়েন্টে আসার চেষ্টা করা যায়, সব দিক বজায় থাকে সেরকম একটা। তো এইরকম জায়গায় আপনারা দেখতে পাবেন যে লং স্ট্যান্ডিং যেগুলো আছে না সেগুলোর একটা মোটামুটি আপনারা তার ধীরতা বা স্থিরতা দেখতে পাবেন। আজ থেকে 3 থেকে 3.5 মাস আগে আমি কোনো একটা অনুষ্ঠানে বলেছিলাম যে ভারতবর্ষের পূর্ব দিক, মোটামুটি ভারতবর্ষের মধ্যেখান ঝাঁসি শহরকে যদি ধরা হয় তাহলে তার পূর্ব দিকের যে অংশ আছে সেই অংশে কিন্তু সমস্যাবহুল জায়গা তৈরি হবে। সেটা আমি আপনাদের বলেছিলাম, একটা দূরত্ব বলেছিলাম, মোটামুটি সেটা সাউথ চায়না সি পর্যন্ত, ম্যানিলা পর্যন্ত সেটা বিস্তৃত, ফিলিপিন্সের রাজধানী পর্যন্ত। তো আমাদের পাশের দেশই মনে করুন, তার পাশের দেশ, এখানে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, হ্যাঁ বিভিন্ন দেশ আছে। হ্যাঁ,
এইখানেও কিন্তু কিছু সমস্যা বা সাউথ চায়না সি লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে, হ্যাঁ, তাইওয়ান রয়েছে, জাপান, সাদার্ন জাপান স্পেশালি, এখানে কিন্তু সমস্যা আপনারা দেখতে পাবেন। আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স যারা দেখেছেন, যারা শোনেন, তাদের মধ্যে কিছু মানুষ তো অবশ্যই শোনে, কারণ তারা আমাকে ফিডব্যাক দেয়। তো তখন ভালো লাগে যে তারা জিনিসটা শুনেছে। বহু মানুষ শুধু শোনেন আর শোনেন, বহু মানুষ শোনেন, মাথায়ও রাখেন। তো সেটাতে আমার যে এফোর্টটা হয়, একটা প্রোগ্রাম করতে এফোর্ট দিতে লাগে, ক্যালকুলেশন করতে লাগে, এফোর্টটা তখন ভালো লাগে আর কি। শনি এবং বৃহস্পতি যেটা করে আমাদের সংহিতা বিচারে, সেটা হচ্ছে মানির যে কোয়ান্টাম আছে এবং তার যে ফ্লো আছে, শুক্রেরও এখন গতি আছে, এবং 28 তারিখ থেকে শুক্রও কিন্তু, আমি আজকেই একটু আগে অনুষ্ঠান করেছি, শুক্রও কিন্তু তার কুম্ভ রাশিতে পরবর্তী 1 মাসের জন্য গোচর সংগঠিত করবে। তো দেখতে পাবেন যে ফ্লো অফ মানি কিন্তু সোসাইটিতে আস্তে আস্তে তৈরি হচ্ছে। যতটুকু ক্রাঞ্চ হচ্ছে ততটুকু মঙ্গলের জন্য হচ্ছে, আর কেউ নয়। মঙ্গল এমন জায়গা দিয়ে পাস হচ্ছে যেটা মানি কোয়াঞ্চের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, যেটা আমি বললাম যে সোসাইটিতে লিটল বিট অফ মানি জেনারেশন অ্যান্ড ফ্লো কিন্তু এ তৈরি করবে। আচ্ছা, আমাদের দেশের কর কাঠামো বা আমাদের যে ফিসক্যাল যে স্ট্রাকচার আছে, সেখানে বেশ কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন। শুধু আমাদের নয়, এটা স্যাটার্ন কম্প্রিহেন্সিভ এফেক্ট। সারা পৃথিবীতেই অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু করগত, ধরুন তারপরে আমাদের লেভি, সেস, ট্যারিফ, এই সংক্রান্ত প্রচুর জায়গায় কিন্তু খুব বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন এপ্রিল মাসের এন্ডের মধ্যে, এবং যেগুলো কিন্তু বেশ এফেক্টিভ, কারণ গ্রহটির নাম স্যাটার্ন। এবং যেগুলো ধরুন হাই কারেন্সি রেট যাদের আছে, আমি নাম বলছি না, শুধুমাত্র যারা পৃথিবীর সব জায়গায় প্রযোজ্য, তার দেখবেন তার যে মনোপলি আছে সেটা কিন্তু একটুখানি কমতে পারে আর কি। আচ্ছা, ইকোনমিক এবং মানিটারি যে রিফর্মস আছে বা তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আছে, সেখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু কাঠামোগত স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস আপনারা দেখতে পাবেন। ইভেন আমাদের দেশ তথা পৃথিবীর সব দেশে স্টক মার্কেট আছে, সেখানে রিফর্ম দেখা যাবে, এবং যেগুলো আন্তর্জাতিক কয়েন্স আছে, এরকম কিছু আছে, এবং সেখানেও কিছু রিফর্ম, কিছু কিছু ক্ষেত্রে ডিভ্যালুয়েশন করে তার প্রোডাক্টকে মানে এক্সপোর্টের দিকে নিয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটা, সেগুলো কিন্তু প্রাথমিক পদক্ষেপ, একদম প্রাইমারি ফুড স্টেপস আপনারা এখান থেকে দেখতে পাবেন। যারা বিভিন্ন রকম ধরুন অনলাইন ট্রানজাকশন, এখন তো আস্তে আস্তে আগামী হয়তো 2-4-5 বছরের পরে পুরো ব্যাপারটাই অনলাইন হয়ে যাবে সেভাবে। তো এই অনলাইন যে সমস্ত ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে অনেক বেশি হাই সিকিউরিটি বা তার জন্য অনেক লজ বা রুল ফ্রেমিং, এ সমস্ত জিনিস তৈরি হবে, এবং খুব কড়া হবে অ্যাডমিনিস্ট্রেশন তার রেসপেক্টিভ জায়গাতে। এখানে কোনো রকম যদি কোনো হয় আর কি, সেগুলোকে ধরার জন্য ব্যাংকিং সিকিউরিটি, এই সমস্ত, বা ধরুন যেখানে অর্থনৈতিক লেনদেন হচ্ছে সেই জায়গার সিকিউরিটিটাকে কিন্তু প্রপারলি মেনটেইন করবে, এবং তার জন্য রুলস অ্যান্ড রিফর্ম কিন্তু তৈরি হবে। আচ্ছা, আরেকটা জায়গায় সিকিউরিটি তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের তথা পৃথিবীর বিভিন্ন যে জলপথ আছে। আপনারা দেখতে পাবেন, আমি এর আগের অনুষ্ঠানে, শনির অনুষ্ঠানে, আপনাদের এভিয়েশন সেক্টরকে বলেছিলাম যে একটা ব্যাপক পরিবর্তন সারা পৃথিবীতে আপনারা দেখতে পাবেন এ সময়। সেটা যাত্রীবাহী হোক, সেটা যুদ্ধগত হোক, যে কোনো রকম এভিয়েশন সেক্টরে ব্যাপক পরিবর্তন। তো সেই পরিবর্তন আপনারা দেখেছেন,
ভারতবর্ষের কিছু কাজ আটকে আছে। কেন আছে না আছে সেগুলোর আমার বলার বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে কাজটা পেন্ডিং হয়ে আছে। আপনাদের আমি বলেছিলাম যে দেখবেন ডিসেম্বর মাসের এন্ডের দিক থেকে বা জানুয়ারির শুরুর দিক থেকে দেখবেন বেশ কিছু সদর্থক পদক্ষেপ নেওয়া হবে, যাতে এগুলো মানে পদক্ষেপ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। হয়তো বলা হবে যে নেওয়া হলো বা এটা, কিন্তু নেওয়া 2 মাস আগেও হয়তো হতো বা 6 মাস পরেও হতো, কিন্তু তখন হয়নি কারণ প্ল্যানেট পজিশনটা ছিল না। এবার দ্য টাইম হ্যাজ কাম টু ইটস জেনিথ, যেখানে আমরা কিন্তু এই সুফলটা পাবো। এটা শুধু আমাদের দেশ যেরকম প্রচুর এমফেসিস দিচ্ছে এবং এই সমস্ত সেক্টরে ব্যাপক ডেভেলপমেন্ট শো করা গেছে বেশ বিগত কয়েক বছরে, সেই ডেভেলপমেন্টগুলো কিন্তু আগে ক্যারি ফরওয়ার্ড হবে এবং মোটামুটি সাউথ ইস্টার্ন কান্ট্রিজগুলোর মধ্যে বা দক্ষিণ আমেরিকার যে সমস্ত দেশ আছে, আফ্রিকান দেশ আছে, বা ধরুন কৃষ্ণ সাগর বা বলকান এরিয়ার বেশ কিছু দেশ আছে, এমনকি ইউরোপেরও কিছু উন্নত দেশ আছে যারা কিন্তু, মিডল ইস্টের কিছু দেশ আছে যারা কিন্তু আমাদের যে ক্রেডেনশিয়াল বা ক্রেডিবিলিটি এগুলোর উপরে কিন্তু বেশ নির্ভরশীল হবে। আপনি যদি মহর্ষি বড়মীরের যদি দেখেন তাহলে আমাদের অ্যাসেন্ডেন্ট ধরা আছে সেটা হচ্ছে মকর। তো স্যাটার্নের পোস্টিং এখন অত্যন্ত ফেভারেবল হতে চলেছে ইন দ্যাট রেসপেক্ট। এটা আর্মস অ্যামিনেশন, অবশ্যই এটা পজিটিভ বলা যায় না একটা স্পিরিচুয়াল দিক থেকে, কিন্তু বিভিন্ন দেশের ডিটারেন্সের জন্য কিন্তু দরকার আছে। না হলে অপর দেশ আক্রমণ করতে পারে সহজে, সেখানে যদি কোনো সেরকম কোনো রুলার আসে। তো সব দেশের যদি একটা শক্তি সাম্যের মধ্যে ব্যালেন্স থাকে তাহলে সবাই কিন্তু জিনিসটা নিয়ে সচেতন এবং নিয়ন্ত্রিত থাকবে, এটাই মেন কারণ। তো এই জায়গায় বেশ আপনি দেখতে পাবেন, এবং তার জায়গায় আমাদের যে মেরিটাইম সিকিউরিটি আছে, অর্থাৎ সমুদ্রগত জলগত যে সিকিউরিটি আছে, সেগুলো কিন্তু অসম্ভব বৃদ্ধি পাবে এই সময়। এবং শুধু আমাদের নয়, সারা পৃথিবীতেই দেখবেন এই ব্যাপারে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ যারা ল্যান্ডলকড কান্ট্রি নয়, যাদের ভয়েজ আছে, যারা করেন আর কি। আমাদের তো বিরাট বড় 6100 কিলোমিটার আমাদের কোস্ট লাইন আছে, বিরাট বড় কোস্ট লাইন, সেটাকে করতে হয় এবং সিকিউরিটাইজড করতে হয়। কোস্ট গার্ড আছে, তার জন্য আমাদের ইন্ডিয়ান নেভি আছে, এত বড় নেভি। তো সেই জায়গায় দেখবেন ব্যাপক রকম খুব যথেষ্ট শক্তিশালী জায়গা তৈরি হবে, এবং অন্যান্য দেশের মধ্যেও কিন্তু হবে। এবং এভিয়েশন সেক্টরেও কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট হবে। এবং এভিয়েশন সেক্টরের মধ্যে আপনারা দেখেছেন যে গত 2 বছরের মধ্যে যে ড্রোন সেক্টর আছে সেখানে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। ব্যাপক মানে এখন পৃথিবীর বুকে সব থেকে যে অ্যাক্টিভ ওয়েপন তার নামই হচ্ছে ড্রোন। এখন 30 বছর আগে যখন স্যাটার্ন এই ঘরে ছিল, বৃশ্চিকের ঘরে, আমাদের কুম্ভের ঘরে, তখন কিন্তু যাত্রীবাহী বিমান পরিষেবায় দিয়েছিল, কারণ বৃহস্পতি তার সমসপ্তমে অবস্থান করছিল, তো মানুষের ভার বহন করেছিল, পৃথিবীর ভার বহন করেছিল। এখন যেটা করেছে সেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, স্পেস সিকিউরিটি। আপনারা দেখতে পাবেন স্পেস সিকিউরিটিতে ব্যাপক পরিবর্তন হবে, বা বিভিন্ন দেশ তাদের স্পেসের যে কার্যপ্রণালী আছে তার ইন্টেলিজেন্স লেভেল বাড়ানো, যন্ত্রপাতি পাঠানো, অত্যাধুনিক স্যাটেলাইট পাঠানো, যার মাধ্যমে সম্প্রচার বলুন বা বিভিন্ন রকম যোগাযোগ, সিকিউরিটি টাইজ, এ সমস্ত দেখতে পাবেন খুব উন্নতি কিন্তু লাভ করবে। এছাড়া যে সমস্ত সেক্টরে ডেভেলপমেন্ট হবে সেগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যালস, খুব পজিটিভ গ্রোথ আপনারা দেখতে পাবেন। এবং আপনারা মোটামুটি ডিসেম্বর জানুয়ারির মধ্যেই এমন কিছু ওষুধপত্র পেয়ে যাবেন, মানে অন্তত কমার্শিয়াল না হলেও তার কিছু প্রাথমিক পদক্ষেপ পেয়ে যাবেন, যেটা কিন্তু বেশ কিছুদিন ধরে তার খোঁজ চলছে। সেটা কেমিক্যাল, মেডিসিন, ফার্মাসিউটিক্যালস যেটা বললাম, ডক্টরস আছেন, অনারেবল আমাদের নার্সরা আছেন, আমাদের সিস্টাররা, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডায়াগনস্টিক সেন্টার,
বিভিন্ন রকম ধরুন হসপিটাল, এ সমস্ত তার যে ডেভেলপমেন্ট, মানুষকে যে কোটি কোটি মানুষকে পরিষেবা দেওয়া হয়, সেই সংক্রান্ত জায়গায় কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। বিভিন্ন রকম যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন আছে, সেটা এডুকেশন সেক্টরে আছে, সেটা ধরুন আমাদের ন্যাচারাল বা সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত জায়গায় রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা কিন্তু এর খুব গঠনমূলক এবং পজিটিভ, যাতে যে কোনো রিফর্মের অর্থ কি, যাতে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ তার সুবিধে বা তার পজিটিভ আসপেক্ট লাভ করতে পারে, সেই জিনিস কিন্তু এখান থেকে লাভান্বিত হবে মানুষ। হ্যাঁ, তাছাড়া ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্যাক্স রিফর্ম, সেকেন্ডারি মানি মার্কেট যেটা আমাদের শেয়ার মার্কেট বলা হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু যেটা বলছিলাম স্ট্রিক্ট খুব রুলস রেগুলেশন আসবে এবং সেগুলো কিন্তু মানুষের জন্য পজিটিভ রূপ ধারণ করা হবে। আমাদের যে কোনো রকম ধরুন সেনাবাহিনী বলুন বা ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের জন্য পুলিশ সিস্টেম আছে, সে সমস্ত জায়গায় যারা ধরুন মিডিল লোয়ার সেক্টরে কাজ করছেন, মাঝামাঝি জায়গা থেকে একদম যেখানে পাবলিক কন্ট্যাক্ট হচ্ছে যাদের সাথে, সেই সেকশনে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। ডেভেলপমেন্ট মানে কি, যারা অথরিটি আছে সেখানেও ডেভেলপমেন্টাল ফেজ দেখতে পাবেন এবং মানুষের সাথে তার রিদমিক ডেভেলপমেন্টটাও দেখতে পাবেন এবং এমন কিছু প্রশংসনীয় সমাজের পক্ষে খুব ভালো পদক্ষেপ দেখতে পাবেন, যেটা সোসাইটির ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ বার্তা বহনকারী জায়গা আছে। এবার যেটা বলছিলাম, কিছু নেগেটিভ জায়গা আছে এখানে। নেগেটিভ জায়গার মধ্যে প্রথম হচ্ছে বিভিন্ন দেশ তাদের যে ডিপ্লোম্যাটিক পলিসিস আছে সেগুলো এত জটিল এবং এত কি বলবো, এত বাইরে থেকে অ্যাপারেন্টলি বোঝাই যাবে না যে একটা দেশ একসাথে এতগুলো বিপরীতধর্মী দেশের সাথে সম্পর্ক রাখছে বা রাখতে বাধ্য হচ্ছে। এই জাতীয় পরিস্থিতি তৈরি হওয়ার মতো সিচুয়েশন কিন্তু এই সময় হবে এবং তার জন্য যারা খুব দক্ষ ডিপ্লোম্যাটস আছেন, হ্যাঁ, তারা কিন্তু অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করতে পারবেন এবং যাদের ক্ষেত্রে দক্ষতা নেই তাদেরও কিন্তু সেই সমস্যা তৈরি হবে, তারা এই সিচুয়েশনে নিজেদের সাস্টেইন করাতে পারবেন না। ভারতবর্ষের ক্ষেত্রে আমার সামান্য ধারণা আছে, সেই জন্য জানি যে এখানকার যারা হন ডিপ্লোম্যাটস তাদের যে লেগেসি আছে সেটা বহু প্রাচীন এবং এক্সট্রাঅর্ডিনারি বললেও খুব কম বলা হবে। হ্যাঁ, ইউএনের যত গুরুত্বপূর্ণ পোস্ট আছে, যত কিছু আছে, তার মেজর জায়গায় ভারতীয়রাই কাজ করে। এত ভালো ইংরেজি লেখা এবং শব্দের উপর দখল, বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস ইউজ করা খুব কম দেশের আছে, নেই বলবো না, খুব কম দেশের আছে। ব্রেনটা আমাদের এত ফার্টাইল, আমাদের দেশের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের, কারণ এটা হচ্ছে এমন একটা দেশ যেখানে ন্যাচারাল খাবারের প্রোডাকশন হয়, তার ফলে ন্যাচারাল প্রোডাকশন যেখানে হয়, ন্যাচারাল গ্রোথ সেখানে হয়। এটার মধ্যে অন্য কোনো কজ নেই, কোনো ভৌতিক কোনো ব্যাপার নয়, ন্যাচারাল জিনিস আছে বলে সেই কারণে তারা সেটার অ্যাপ্লিকেশন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশ অবশ্যই একটা বেশ অগ্রাধিকারের জায়গা এক্ষেত্রে বহন করবে সমস্ত জায়গা ডিপ্লোম্যাটিক টাইজের ক্ষেত্রে, এবং যেটা আমাদের দেশের পক্ষে খুবই বেটার ফল প্রদানকারী। কারণ 8th হাউস খুব অ্যাক্টিভ হচ্ছে সেখানে, অনেক শক্তিশালী দেশও কিন্তু সেই জায়গাতে আমাদের দেশের থেকে অনেক পিছনেই থাকবে এক্ষেত্রে। এবং এই জায়গাতে যে সমস্ত দেশের মধ্যে এগুলোর ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ বা নেগেটিভলি, তাদের ক্ষেত্রে সমস্যাটা হবে বা তারা বিভিন্ন রকম উত্তেজক পরিস্থিতি সৃষ্টি করে পরিস্থিতিকে ভোলাটাইল করে দেওয়ার চেষ্টা করবে। এইটা একটা নেগেটিভ থিংস আছে। আরেকটা হচ্ছে ডিজিজগত দিক থেকে আমি বলবো ভাইরাস ঘটিত ডিজিজ থেকে কিন্তু একটু সাবধান থাকার দরকার আছে।
এই সময় পৃথিবীর, আমি জোন আর বলছি না, বিতর্ক হয়, যোগ আছে, সেটা থেকেও একটু সাবধান থাকবার দরকার আছে অন্তত মার্চ মাস পর্যন্ত। তারপরে পরিস্থিতি অটোমেটিক্যালি ঠিক হতে থাকবে। লগ্নভিত্তিক জায়গাটা বলে দিচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে কর্মের যে এফিকেসি সেটা অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি করবে। এবং শুধু তাই নয়, বুদ্ধিযুক্ত কর্ম, যে কর্ম অনেক মানুষকে একসাথে সংগঠিত করে যে কর্ম করে এবং যার দ্বারা অনেক মানুষ লাভান্বিত হয়, সেই জাতীয় কর্মের প্রতি কিন্তু আপনাকে অনেক বেশি ফোকাস করবে। এবং ট্যালেন্ট যেটা থাকে মানুষের ইন্টারনাল বা এক্সটার্নাল, সেটাও কিন্তু আপনাকে ফল দেবে। যারা বিভিন্ন মস্তিষ্ক নির্ভর খেলাধুলা করেন, ধরুন দাবা খেলছেন, ক্যারাম খেলছেন, পাশা খেলছেন, বিভিন্ন ধরনের তাস খেলছেন, এরকম যে খেলা আছে বা আরও অনেক খেলা আছে, সেই সমস্ত খেলার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুফল বৃদ্ধিকারী দেবে। অর্থাৎ আপনার দ্য কনসেন্ট্রেশন লেভেল অফ মাইন্ড, সেটাকে কিন্তু আস্তে আস্তেও বৃদ্ধি করবে। মনে রাখবেন, আমি স্যাটার্নের ফল যখন আলোচনা করব, কোনোদিন ভাববেন না যে কালকে ঘুম থেকে উঠে দেবে। স্যাটার্ন ঘুম থেকে উঠে ডিস্ট্রয় করে না, স্যাটার্ন ঘুম থেকে উঠে ক্রিয়েশনও করে না। স্যাটার্ন খুব আস্তে আস্তে পরিস্থিতির মধ্যে পারপিচুয়াল ফল দেয়। তো সেই কারণে এই যে ঘটনাগুলো বলছি, এগুলো পরবর্তী 4 মাস ধরে খুব ধীরে ধীরে আপনার মধ্যে ট্রান্সফরমেশন হবে, আমাদের সকলের মধ্যেই হবে, তার কারকতা অনুসারে। আচ্ছা, যত রকম জাস্টিস অ্যাক্টিভিটিস আছে, এটা আমার বলার সময় বলে নেওয়া উচিত ছিল, জেনারেল বলার সময়। জাস্টিস যত আছে সেই বিষয়কে কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভেট করবে। তো যারা মেষ লগ্ন শুধু আলাদাভাবে শুনবেন, আমি যেহেতু কোনো টাইম স্ট্যাম্প বা এরকম কিছু দিই না, তো যার ফলে যারা শুনবেন একটু আগ্রহী হলে তারা এই জায়গাটা বলে দেবেন যে বিভিন্ন রকম যে সমস্ত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, বিশেষত যে সমস্ত কাজে অনেক মানুষের ইনভলভমেন্ট আছে, অনেক সাধারণ মানুষের, অনেক মানে সেটা মোর দ্যান 120, সেই মানুষের ইনভলভমেন্ট আছে, সেখানের কিন্তু জাস্টিস অবশ্যই এক্ষেত্রে খুব ভালোভাবে আপনি কিন্তু দেখতে পারবেন সোসাইটিতে। নিজের যে অ্যাডভান্সমেন্ট আছে সেটাকে প্রপারলি ইনভেস্টিগেট করা বা সেটাকে প্রপার পথে চালিত করবার মতো মানসিকতাও কিন্তু এ সময় তৈরি হবে। হেলথে ফোকাস করতে হবে, মূলত হার্ট, বিশেষত হার্টের আপার পোর্শন এবং ডান দিকের লাংয়ের ক্ষেত্রে যাদের সিওপিডির প্রবলেম আছে বা এই সমস্ত অ্যাস্থমা জাতীয় সমস্যা রয়েছে, অ্যালার্জি জাতীয় সমস্যা রয়েছে, তাদের কিন্তু একটু সাবধানে থাকা উচিত। যাদের ক্ষেত্রে মনে করুন যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত, সেটা কোনো প্রমোশন বা প্রমোটিং ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেটের ব্যবসা, বা ধরুন পরিকাঠামো নির্মাণ, এরকম কিছু সরকারি কোনো প্রকল্পে কাজ করছেন, ইলেকট্রিফিকেশন বা বেসিক ইনফ্রাস্ট্রাকচার, ইভেন যেগুলো কমিউনিকেশনের সাথে যুক্ত, সেটা রোড হতে পারে, সেটা রেলওয়েজ হতে পারে, এই জাতীয় ক্ষেত্রে ওয়াটার জায়গাটা তো আমি আগেই বলেছি যে ম্যারিটাইম সিকিউরিটি বা ওয়াটার ভেসেলের জায়গাটা কিন্তু আগেই বলেছি। তো সেটা কিন্তু অনেক বেশি বেটার করবে এক্ষেত্রে আপনাদের। এবং পরিবারের মধ্যে সংহতি তথা প্রপার ইউনিফিকেশন প্রসেস, চাকরি ক্ষেত্রে একটা মডারেট স্টেটাস বৃদ্ধি এবং স্যালারি বৃদ্ধি হওয়ার যোগ আছে। ইনসাবঅর্ডিনেশন থেকে কিন্তু সাবধান থাকবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন কাজের জায়গা তথা যে কাজের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে বুদ্ধির প্রয়োজন হয়। এবার আপনি বলবেন সব কাজেই তো বুদ্ধি লাগে, কোন কাজ আছে বুদ্ধি ছাড়া? মাটি কাটতে গেলেও প্রচুর বুদ্ধি লাগে, কিন্তু সেরম বুদ্ধির কথা আমি বলছি না। যে কাজ প্রপার ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, মনে করুন আপনি একটা সফটওয়্যার বানানোর কোম্পানিতে চাকরি করেন এবং আপনাকে একটা খুব জটিল কঠিন সফটওয়্যার বানাতে দিল, সেক্ষেত্রে আপনাকে এমন কিছু জায়গা, এমন কিছু কোয়ালিটি ইনহেরিট করে আসতে হবে,
সেটা ছাড়া আপনি সেই কাজটা করতেই পারবেন না। এই ধরনের বুদ্ধি বলছি, যেগুলো লং টার্ম। শনি নিয়ে যখনই কথা বলবো সেগুলো কোনোটাই শর্ট টার্ম হবে না, সব লং টার্ম। অন্তত কত, শনির একটা পূর্ণ গোচরের অর্ধেক সময়, 14.5 বছরের সময়, সেই জায়গাটায় আপনাকে বেশি উর্বরতা শক্তি প্রদান করতে হবে এবং সেটা করতেও পারবেন। আপনার আমাদের যে 4টে স্তম্ভ আছে, যেটা ধর্ম অর্থ কাম মোক্ষ আমরা বলি, এই 4টে স্তম্ভের মধ্যে না ধর্মের সাথে যে কর্ম, তো সেটার ক্ষেত্রে একটু কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হবে। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন যে আমি একজন চাষি, এগ্রিকালচারিস্ট। তো আমি চাষবাসই করতে পারি ভালো, ওটাই আমার কাজ। কিন্তু কিছুদিনের জন্য হয়তো আমাকে ধরুন ম্যাশনের কাজ করতে হলো, রাজমিস্ত্রির কাজ করতে হলো। হয়তো আমি কাজটা করলাম, কিন্তু আমি আমার পুরো ইনপুটটা দিতে পারবো না। সেক্ষেত্রে যে দান্দিক প্রবণতা তৈরি হবে, সেই প্রবণতা এক্ষেত্রে গ্রাহ্য হতে পারে। বা ধরুন একজন ওই ফিল্ডের লোককে যদি দিয়ে যে এগ্রিকালচারের কাজ করানো হয়, তারও যেরকম সমস্যা হবে, ভাইস ভার্সা আর কি, সেই জাতীয়। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু প্রসার বৃদ্ধি পাবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব বেটার আছে। পৈতৃক প্রপার্টি বা ধরুন শ্বশুরবাড়ি প্রপার্টি, সেটা কিন্তু মেল ফিমেল এভরিবডি, সবার ক্ষেত্রে বলছি। এটা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা আপনি লেজিটিমেট, সেটা আপনি পাওয়ার জন্য কিন্তু এই সময় মানে বেস্ট টাইম আর কি বলা যেতে পারে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান, মনে করুন কোনো অ্যাপ্লাইড বিদ্যা, মানে মেডিকেল পড়বেন বা ইঞ্জিনিয়ারিং পড়বেন, সেটা আপনি বিদেশে পড়তে চান, তার জন্য কিন্তু খুব ভালো সময় এ সময় আপনাকে প্রদান করবে। রাহু যত এবং শনি যত একে অপরের দিকে এগোতে থাকবে, তত আপনার মধ্যে ডোমেইন চেঞ্জ করা বা এই ধরনের প্রবাবিলিটি তৈরি হবে। চেষ্টা করবেন এটা থেকে যতটা সম্ভব বিরত থাকা। এটা কিন্তু লং রানে আপনাকে ভালো ফল দেবে না। যদি ডোমেইন চেঞ্জ করতে হয় তাহলে সেটা 18ই মের পর সামনের বছর, সেই সময় যদিও বৃহস্পতি কম্বাস্ট থাকবে, তা সত্ত্বেও বলছি সেটা বেস্ট টাইম আছে। নচেত আপনি ডোমেইন চেঞ্জ করবেন অন্তত বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পরে, মানে 4 ফেব্রুয়ারির পরে এসে। এই সময়টা না করাই ভালো, সেরকম কোনো ইমার্জেন্সি সিচুয়েশন যদি অ্যারাইজ না করে। যারা বিদেশে কাজের জন্য যাচ্ছেন, স্পেশালি খুব অড কান্ট্রিতে, যেখানে আপনি এর আগে যাননি, অড কথার অর্থ এটা আননোন, আপনি যার সম্পর্কে, সেইখানে কিন্তু আপনাকে একটু খোঁজপত্র নিয়ে বা কোম্পানি সম্পর্কে জেনে যেতে হবে। বিশেষত সেই কোম্পানি যদি ইস্ট কোস্টে, সেই দেশের ইস্ট কোস্ট যদি জল জাতীয় সীমা থাকে, কিডনি জাতীয় সমস্যা, লিভার জাতীয় সমস্যা এবং প্যানক্রিয়াস জাতীয় সমস্যা, বয়স অনুসারে এটা এফিকেসি তৈরি করবে আর কি, নেগেটিভ এফিকেসি তৈরি করবে খাওয়া দাওয়া সংক্রান্ত জায়গা থেকে। মিথুনের ক্ষেত্রে বলে দিই, দেখুন অনেক দিন আমি বারবার বলেছি যে মিথুনের ক্ষেত্রে সমস্ত কাজ কিন্তু অলমোস্ট আটকে ছিল গত 4-4.5 বছরে। আমি তো নিজে লগ্ন দেখে ছক দেখি না, আপনাদের বলার জন্য বারবার এক কথা বলি, তবুও বলছি যে ছকটা যখন মানেই লগ্নটা তো লিখি, দেখে বোঝা যায়। তো অ্যাসেন্ডেন্টের কিছু ফল আছে যেটাও বলার সময় বলতে হয়, সেটা আমি আমার মতন করে বলে দিই। তো সে জায়গায় দাঁড়িয়ে বলি যে মিথুনের ক্ষেত্রে কিন্তু সে তার কাঙ্ক্ষিত ফল পায়নি, বরঞ্চ লট অফ টুইস্ট অ্যান্ড টার্ন অ্যান্ড লট অফ নেগেটিভিটিসের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। খারাপ দশা থাকলে তো মানে বেশ ট্রাভেলসাম স্টেটের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং এখনো হচ্ছে। এই সময়টা কিন্তু আপনাকে আস্তে আস্তে সেই জায়গাটা থেকে বের করবার চেষ্টা করবে। যারা বিভিন্ন রকম রিলিজিয়াস বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন অকাল্ট সাথে যুক্ত রয়েছেন, তারা তো অবশ্যই ভালো ফল পাবেন। যারা বিভিন্ন ধরুন মিউজিয়াম বা এরকম কোনো জায়গা বা কোনো লাইব্রেরি যেখানে পুরনো জিনিসপত্র আছে, বইপত্র, পুঁথি, সে সমস্ত সংরক্ষণ বা তার ব্যবস্থাপনার মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে।
আপনাকে অনেকটা সামনের দিকে এগোনোর মতন জায়গা এ সময় কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্রে যাওয়ার ক্ষেত্রে পজিটিভ ফল দেবে। কাজের জায়গায় একটা মডারেট লেভেলের প্রমোশন ডিপেন্ডিং অন দ্য দশা অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ ইউর হরোস্কোপ সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে। এবং আপনার মধ্যে যদি কাজের ক্ষেত্রে মানে সিনসিয়ারিটি থাকে, আপনি যদি হার্ডশিপকে করতে পারেন এবং যে সংস্থায় যুক্ত আছেন তাকে যদি সেই পরিমাণ জিনিসটা দিতে পারেন, আপনি কিন্তু এইবার তার উল্টো দিক থেকে যেটা প্রাপ্য, স্যালারি হোক, আপনার ডিআরএস হোক, বা যে ধরনের অ্যালাউন্সেস পারকিউজিটস আপনি পাওয়ার জন্য এলিজেবল, সেগুলো কিন্তু আপনি পাবেন, তার সাথে সম্মানও পাবেন। এটাও কিন্তু গ্রহণযোগ্য। পরিবারের মধ্যেও কিন্তু সংযুক্তি স্থিতি এগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, সেটাও কিন্তু পজিটিভ আছে খুবই। যারা বিভিন্ন রকম টেকনিক্যাল ফিল্ডে আছেন, বিশেষত ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা সেমি বা কোয়াসি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তাদের জন্য কিন্তু যারা আরও সিভিল বা ধরুন আর্কিটেকচার বা একদম ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন ফিল্ডের সাথে আছে, তাদের জন্য খুব বেটার সময় আছে। মিডিল লোয়ার অ্যাবডোমেনের ডাইজেশন পার্টে যত অর্গ্যান আছে আর কি, সবার নজর দেবেন। যদি কনস্টিপেশন বা আইবিএস রিলেটেড কোনো সমস্যা দেখেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। যাদের দেখছেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে বা কোনো কারণে বুঝতে পারছেন নখে বা অন্যান্য ফিচার দ্বারা যে এটা হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্য দয়া করে একজন ডাক্তারবাবুর কাছে যাবেন, যিনি সে ব্যাপারে আপনার থেকে বেশি জানেন। অবশ্যই তার কাছে গিয়ে পরামর্শ নিয়ে তার ওষুধপত্র খাওয়ার চেষ্টা করবেন। আর যাদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা ধরুন এই ধরনের স্টিফনেস আছে শোল্ডার বা বোনসে বা মাসেলে, তারাও কিন্তু চিকিৎসার পরামর্শ নেবেন। কর্কটের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতির এই নক্ষত্রে শনির আসা, এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রসপারিটি বলুন, আপনার দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটিস বলুন, আপনার সন্তানের অগ্রগতি বলুন, বা ধরুন আপনি নিজে যদি ছাত্রছাত্রী হন তাহলে সেক্ষেত্রে আপনার অগ্রগতি বলুন, সেটা কিন্তু খুব ভালোভাবে এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। এবং অনেকদিন বাদে দেখবেন যে এডুকেশনের জায়গাটা কিন্তু আপনি অনেকটা বেটার আপনি ফিল করতে পারছেন এবং আপনাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু ও সাহায্য করছে। এবং ফ্যামিলি রিলেশন, তার সাথে মনে করুন যারা পাবলিক রিলেশনের কাজ করেন, বিভিন্ন পিআরও জাতীয় বা ধরুন কোনো রিসেপশনিস্ট বা এই জাতীয় কাজ করছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। অর্থাৎ একটি কোম্পানি বা অর্গানাইজেশনে প্রবেশ করে কোনো ব্যক্তি যার সাথে প্রথম তার সাক্ষাৎ হচ্ছে, সেই জাতীয় কাজের সাথে যারা যুক্ত, তাদের জন্য খুব ভালো সময় এটা আছে। বা যারা বিভিন্ন সার্ভিস প্রোভাইডিং সেক্টরে আছেন, স্পেশালি রেস্টুরেন্ট, হোটেল, কোনো ট্যুরিজম সেক্টর, কোনো ট্রাভেলিং সেক্টর, এ সমস্ত জায়গায় যারা আছেন, তারা কিন্তু অবশ্যই এ সময় ভালো ফল পাবেন। বা কোনো ট্যুর কন্ডাক্ট করছেন যারা দূরবর্তী স্থানে বা অন্যান্য দেশে নিয়ে যাওয়ার মতন, তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। যারা বিভিন্ন ডিপ রিসার্চ বা ধরুন স্পিরিচুয়াল ফিল্ডে খুব ডিপ কাজের সাথে যুক্ত আছে, এরকম কোনো ব্যক্তিবর্গ ভালো ফল পাবেন। যারা মনে করুন যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসের সাথে ফার্টিলাইজার বা কৃষি বিজ্ঞানী যারা আছেন, তারাও কিন্তু খুব সুসময়, তাদের সুসময় মানে সমাজে সবার সুসময়। কারণ যদি প্রোডাকশন বাড়ে, হাই ইল্ডিং হয়, তাহলে সেটা সিডসের ক্ষেত্রে বা যা কিছু সবার ক্ষেত্রে বেনিফিটেড। আচ্ছা, যারা বিভিন্ন রকম ট্রেনিং সেলের সাথে যুক্ত রয়েছেন, আমি কিন্তু টিচার কথাটা বলিনি, অবশ্যই তারাও টিচার, কিন্তু ট্রেনিং যারা কোনো বৃত্তীয় শিক্ষা দিচ্ছেন একটা মানুষকে একটা স্তর থেকে উপরের স্তরে যাওয়ার জন্য, তাদের জন্য খুব ভালো সময় আছে। সেটা কোনো
পিটিসিতে কোনো পুলিশ ট্রেনিং হতে পারে, কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ট্রেনিং হতে পারে, বা কোনো সাধারণ কোনো অন্য কোনো ট্রেনিংও হতে পারে। তাদের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু স্পেশাল প্রিভিলেজ পাবেন। মানিটারি গেইনও কিন্তু আপনি দেখতে পারবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বিশেষত কোনো খাদ্যবস্তুর ব্যবসা, স্পাইসের ব্যবসা, তারা কিন্তু অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট এখান থেকে পাবেন। আচ্ছা, যারা বিভিন্ন রকম অকাল্টের ক্ষেত্রে খুব বেশি করছেন, বা বিভিন্ন রকম এখন অকাল্ট নিয়ে কথা আমি শুনি, আমি অনেক কিছু জানিও না, কারণ যা শাস্ত্রে নেই তার বাইরে আমার নলেজ খুব একটা বেশি নেই। আমাকে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে, আমি বলতে পারি না। তা এখন তো ইন্টারনেট আছে, আপনারা সেগুলো সেখান থেকে দেখে নেবেন আর কি, প্রশ্ন যারা করেন। আমার নলেজ অত্যন্ত সীমিত, ফলে আমি কিন্তু অকাল্ট শব্দটা নিয়ে এখন আমি কফি কাপ রিডিং এরকম একটা আছে, আমি দেখছিলাম সেদিন নেটে বসে। আমার ধারণা নেই কোনো এর সম্পর্কে, শাস্ত্রেও বলা নেই, কারণ শাস্ত্র যখন লেখা হয়েছে তখন কফি খাওয়া হতো না কখনো। তো যাই হোক, সব কিছুরই পরিবর্তন হয়। এরকম যদি কেউ কিছু দেখেন তাহলে সেগুলো শিখে নেবেন সেখান থেকে। আর লাংসের দিকে নজর দেবেন, স্টমাক অংশ এবং আপার ইন্টেস্টাইন পোর্শনে নজর দেবেন। যদি কখনো দেখেন যে কোনো রকম আমাদের যে মধ্যচর্যা আছে, যেটা আমাদের বুক এবং পেটকে আলাদা করে রেখেছে, তার উপরে কোনো আপার প্রেশার যদি লক্ষ্য করেন, যেটা আপনার হৃৎপিণ্ডকে কোনোভাবে চেপে আসছে এরকম মনে হচ্ছে, তো বহু মানুষ বলে গ্যাস হয়েছে, এটা খেয়ে নেওয়া, সব একটা ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন গিয়ে। হ্যাঁ, মিনিমাম রেসপেক্ট করুন, অ্যাস্ট্রোলজারদের না করুন, আমাকে তো নাই করুন, ডক্টরদের রেসপেক্ট করুন মিনিমাম। প্রচুর পড়াশোনা করে ডাক্তার হতে হয় জীবনে, তো দেখিয়ে নেবেন এবং রিস্ক নেবেন না এই জিনিসগুলো নিয়ে। বিশেষত বয়স যদি 49-এর বেশি হয়, অর্থাৎ হাতের ওপরের অংশে চলে আসে, এই অংশের ওপরে চলে আসে যখন, তখন কিন্তু বেশি না জেনে রিস্ক না নেওয়াই ভালো। লিওর ক্ষেত্রে বলে দিই, সিংহ লগ্নের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে, এবং বৃহস্পতি ইমিডিয়েট যেখানে বসে রয়েছে সে চন্দ্রের নক্ষত্রে রয়েছে। তো সব দিক থেকে এটা কম্পারেটিভলি উইন উইন সিচুয়েশন বলা যেতে পারে। কাজের জায়গা বলুন, ব্যবসার জায়গা বলুন, বা ধরুন স্প্রেডিং অফ নলেজ বা অ্যাকুয়ারিং অফ নলেজ, বোথ সেক্টর, সেই কিন্তু আপনি বেটার ইফেক্ট আপনি পাবেন। শুধু চেষ্টা করবেন যেন এমন কোনো কথা মানুষকে ডিরেক্টলি না বলেন যেটাতে মানুষ হার্ট হয়। আপনার কিন্তু অনেক সফট কথাতেও অনেকে হার্ট হয়ে যেতে পারে, তো সেই ব্যাপারটাতে খেয়াল রাখবেন। কাউকে খুশি যদি না করতে পারেন, দুঃখও দেবেন না দয়া করে। আপনার পার্টনারের সাথে, স্বামী স্ত্রী যিনি হন, সম্পর্ক এই সময় কম্পারেটিভলি বেটার হবে। মঙ্গল যতটুকু গন্ডগোল করছে তার অনেকটা ডেটারেন্স সেখান থেকে আর কি আপনি পাবেন এক্ষেত্রে। যারা বিভিন্ন রকম গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেন, বা ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করেন, বা ধরুন বিভিন্ন রক্ষা বিষয়ক জায়গায় চাকরি করেন, মিলিটারি বা প্যারামিলিটারি এরকম জায়গায়, তাদের জন্য কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট শো করছে এই সময়টাতে। এবং মানে সামাজিকভাবেও তাদের গ্রহণযোগ্যতা বা তাদের প্রতি মানুষের যে মনোভাব, সেক্ষেত্রেও কিন্তু অনেক পজিটিভ ডেভেলপমেন্ট এ সময় দেখা যাবে। যারা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, স্পেশালি কোনো ইলেকট্রনিক্স গুডস, কোনো সফটওয়্যার, কোনো মেডিসিন, তারা কিন্তু খুব বেটার সময় এ সময় পাবেন। লিভারের যত্ন নেবেন, যদি পাইলস ফিশারের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেরিগুড জন্য কন্যা লগ্নের জন্য বলে দিই, দেখুন এই নক্ষত্র পরিবর্তন কিন্তু খুবই অসপিশিয়াস। বিশেষত যারা 55 পরে চাকরি করছেন, বা ধরুন অনেক মানুষ আছেন, মনে করুন যে তারা কোনো সরকারি কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়ে খুব সিনিয়র ইঞ্জিনিয়ার বা অন্যান্য কোনো পদে কাজ করেছেন,
আবার কিছু কাজ করতে চাইছেন অ্যান্ড দে আর এনাফ ক্যাপেবল অফ কন্টিনিউ দেয়ার রেসপেক্টিভ ওয়ার্কস। তো সেরকম জায়গাতে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। 55+, অর্থাৎ শনি যখন দ্বিতীয়বার সুপার ইম্পোজিশন হওয়ার মতন জায়গায় রয়েছে, অর্থাৎ বার্থের স্যাটার্ন মোটামুটি ধরুন যাদের ক্ষেত্রে ওই মীন রাশির একদম শেষের দিকে বা মেষ রাশির শুরুর দিকে, এবং শনি এখন মোটামুটি মিনে ঢুকতে চলেছে, এরকম পজিশনে যাদের আছে তারা কিন্তু এক্সট্রা প্রিভিলেজ এ সময় পাবেন। কাজের গুণগত মান, পরিমাণগত, আপনার নিজের মানে কাজের ক্ষেত্রে এক্সিকিউশন এবং অথরিটির সাথে আপনার যে সম্পর্ক, সব দিক থেকে, এবং খুব পিভটাল রোল কিন্তু আপনি এ সময় প্লে করতে পারেন। জীবন সাথীর ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে পারে। আগামী 3.5 মাসের মধ্যে কিন্তু জীবনে কোনো পার্মানেন্ট ক্যারেক্টার আপনার ইনক্লুশন হতে পারে। তবে যাদের ক্ষেত্রে মঙ্গল ছকে ডিস্টার্বড আছে, বা শুক্র মঙ্গলের কোনো ক্ষেত্রে দুটি হয় দৃষ্ট বা যুক্ত, এরকম কোনো দুটি আছে, বা রাহু দ্বারা ম্যাল এফেক্টেড আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সম্পর্কে যাবেন। ছক তেমন হলে দেখিয়ে নেবেন। সন্তানের কিন্তু যে গ্রোথ দেখতে পাবেন সেটা আপনার কখনই মনোপুত হবে না। সে যদি ফার্স্ট হয় তবুও আপনি বলবেন যে ও কম নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে। অত্যন্ত নেতিবাচক একটা মানসিকতা যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট হয়ে মোটামুটি 2 মিনিটের মতন গতি না নিচ্ছে, ধরুন ফেব্রুয়ারি মাসের 16-17 তারিখ, ততক্ষণ এই ধরনের নেতিবাচক চরিত্রটা আপনার মধ্যে কিন্তু প্লে করে থাকবে। সেই ব্যাপারে সাবধান থাকবেন। কোনো ক্লোজড থিংসকে, ধরুন আপনি 3টে ঘর নিয়ে একটা বাড়িতে রয়েছেন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাডিকুয়েট, একটা ঘর হয়তো কোনো কারণে বন্ধ রয়েছে, তো সেটাকে এই সময় ওপেন করবার চেষ্টা করবেন না। করলেও সেটা ব্যবহার না করাই ভালো। নতুন কিছু ইনিশিয়েশন যা করবেন সেটা 19শে জানুয়ারির পর থেকে, সেটা আরও বেশি বেনিফিশিয়াল হবে। যদি দশাগত স্ট্রেংথ আপনার ক্ষেত্রে থাকে তবে এই সময় থেকে কিন্তু আপনি আপনার ঋণ বা ঋণ মুক্ততা হওয়া কিন্তু আপনার ক্ষেত্রে প্রভূত পরিমাণে স্টার্ট হবে। এবং যাদের ক্ষেত্রে অনেক ঋণ আছে তাদের কিন্তু খুব স্লোলি স্টার্ট হবে, বাট দ্য প্রসিডিওর উইল বি সার্টেনলি ইনিশিয়েটেড। আর যারা বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে রয়েছেন, খুব ডিপ্লোম্যাটিক টাইজ এরকম কোনো কাজকর্ম করছেন, তারা কিন্তু খুব ভালো একজন আরবিট্রেটরের ভূমিকা কিন্তু এক্ষেত্রে নিতে পারবেন। নার্ভাস সিস্টেমের নজর দেবেন। যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, যে সমস্ত জাতিকারা, তারা কিন্তু ডক্টরের নির্দেশ টু দ্য লেটার্স মেনে চলবেন। খুব বেশি স্পিডি যানবাহন এই সময় চালাবেনও না, বা সেটা কেউ চালালেও তাকে বারণ করবেন, এবং চেষ্টা করবেন বাম সাইডে সবসময় থাকার গাড়ির। আর অর্থোপেডিক জায়গা, বিশেষত লোয়ার লিমসের ক্ষেত্রে, সেদিকে বেশি নজর দেবেন। তুলার ক্ষেত্রে বলে দিই, দেখুন তুলার এই নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে কমেন্সমেন্ট অফ বেটার থিংস আনা শুরু করবে, এবং কিন্তু সেটা আসবে 7ই জানুয়ারির পর থেকে। আপনি যদি কোনো প্রজেক্ট হাতে নিয়ে থাকেন, বা ধরুন কোনো কাজকর্ম আটকে রয়েছে, কোনো ব্যাংকিং ফিন্যান্স আটকে রয়েছে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব দ্রুত দেখবেন পরবর্তী, মানে শনির নক্ষত্র চেঞ্জ হওয়ার পরবর্তী 10-12 দিনের মধ্যে আস্তে আস্তে পজিটিভ সাইডে ঘুরছে। একান্ত যদি দশাগত উইকনেস থাকে বা ছকে শনি ভীষণভাবে দুর্বল হয়, তাহলে প্রসেসটা হতে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় নেবে, বাট সার্টেনলি দেবে। দুর্বল শনিও যা সবলতা বহন করে, সেটা অত্যন্ত সবল বৃহস্পতি বা মঙ্গল বা বুধও সেটা দিতে পারে না। মরা হাতিও 1,00,000 টাকা দাম। হ্যাঁ, তো এখন তো কোটি টাকা হবে হয়তো। তো যাই হোক, সেদিক থেকে স্যাটার্ন যদি খুব উইকও হয়, সে যদি পয়েন্টে পৌঁছে যায় তাহলে কিন্তু ফল দিয়ে দেবে। সেই জন্য একটু সময় নিতে পারে আর কি, সেটা নিয়ে ইমপেশেন্ট হবেন না। যত রকম কাজ আছে যেগুলো পেন্ডিং আছে গত 2 বছর, 3 বছর, 4 বছর, সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে
শেষের পথে প্রপারলি অগ্রসর হতে থাকবে এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাস বলুন সেটা স্ট্রেনদেন হবে। আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যারা যুক্ত রয়েছেন, স্পেশালি বিভিন্ন রকম নাটক, সিনেমা, থিয়েটার এগুলো যারা তৈরি করেন, সিরিয়াল, এগুলো যারা মানে ভিজুয়ালাইজ যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোর জন্য কিন্তু খুব বেটার আছে। বা যারা বিভিন্ন কার্টুন, খুব ক্রিয়েটিভ কার্টুনের উপরে কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব বেটার আছে। মানুষের মধ্যে এই সময় হাস্যরসের অনেক উপাদান আপনি দেখতে পারবেন, এটা জেনারেল বললাম। বিভিন্ন ঘটনা নিয়ে, মানে হয়তো খুব সিরিয়াস ঘটনা, কিন্তু ঘটনাটা এমনভাবে উপস্থাপিত হবে আমাদের সামনে যেটা নিয়ে হয়তো একটু হাসি পেতে পারে, দুঃখজনক হলেও হাসি পেতে পারে। তো এই জাতীয় জিনিস নিয়ে কিন্তু বহু কার্টুন বা এই জাতীয় ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে নিজের এক ধরনের একটা মত তৈরি করা, এই ধরনের কাজ যুগ যুগ ধরে হয়ে আসছে। তো এখনো সেই ধরনের কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রিভিলেজ পাবেন এই কাজে। আচ্ছা, যারা বিভিন্ন রকম নির্মাণ শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার টাইম আছে। কোনো জমি জমা সংক্রান্ত ব্রোকারিংয়ের কাজ করছেন, বা ধরুন কোনো বড় প্রজেক্টে কোনো ডেভেলপমেন্ট বা এই সংক্রান্ত কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। বাড়ি ক্রয় করা, কোনো জমি ক্রয় করা, কোনো কমার্শিয়াল প্লেস, স্পেশালি বাড়ি বা তার রিনোভেশন করার জন্য কিন্তু খুব ভালো সময় এটি। যারা বিদেশের সাথে কাজের কোনো রকম চাইছেন, লেনদেন বা আদান প্রদান কিছু চাইছেন, কাজ করতে শুরু করতে চাইছেন, তারা এই সময় কিন্তু শুরু করতে পারেন নির্দ্বিধায়। কিডনি রিলেটেড, বোথ দ্য কিডনিজের দিকে নজর দেবেন, প্রস্টেটের দিকে নজর দেবেন, ইউরিনারি ট্র্যাকে যদি কোনো সমস্যা অলরেডি থাকে বা বুঝতে পারেন কোনো রকম সমস্যা হচ্ছে, একদম সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। আর হচ্ছে যাদের ক্ষেত্রে কোনো জতে কোনো সমস্যা এই জাতীয় কিছু দেখেন, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আর থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম বুঝতে পারেন। স্করপিও বা বৃশ্চিকের ক্ষেত্রে একটু আপনাদের বলে দিই, সেটা হচ্ছে দেখুন, বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন কিন্তু কাজের জায়গায় একটা রেভলিউশনারি চেঞ্জ আপনাকে দেবে, কিন্তু চেঞ্জটা ততটাই দেবে যতটা পর্যন্ত আপনার এফিসিয়েন্সি লেভেল আছে। এবার আপনি বলবেন এটা তো স্বাভাবিক না, এটা সব ক্ষেত্রে স্বাভাবিক নয়। অনেক ক্ষেত্রে এরকম হয়, মানুষ তার থেকে কোয়ালিটি যা, তার থেকে অনেক নিচে কাজ করে, বা উল্টোটাও হয় অনেক সময়। এটা ডিপেন্ড করে তার ছকের স্ট্যাটাসের ওপরে, তার সুযোগ সুবিধার ওপরে এগুলো। কিন্তু এ সময় আপনার মধ্যে যদি ইন্ট্রেনসিক কোয়ালিটি সেই লেভেলে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই জায়গাটাকে ছাপিয়ে যেতে পারবেন। ধরুন ডিপার্টমেন্টাল কোনো পরীক্ষা আছে আপনার, বা ধরুন আপনি কোনো বড় কোম্পানিতে যেতে পারছেন কোনো একটা এক্সাম পাস করলে, এই জাতীয় সময় যদি পরীক্ষা দেন আপনার জন্য বেটার আছে। তবে আমি বলবো, এক্সাম যদি দিতেই চান তাহলে একান্ত সেটা চেষ্টা করবেন যে জানুয়ারি মাসে, যদি সেটা অপশনাল হয়, জানুয়ারি মাসের 8 তারিখের থেকে জানুয়ারির 20 তারিখের মধ্যে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। ক্রিয়েটিভ থটস, হ্যাঁ, তাদের জন্য কিন্তু বেটার টাইম আছে। যারা বিভিন্ন রকম মেকানিক্যাল বা ধরুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছেন, যারা বড় বড় ব্রিজ বানানো হচ্ছে, বড় বড় রাস্তা বানানো, টানেল বানানো, সেক্ষেত্রে যে কমিউনিকেশন রেখে কাজ করতে হয়, এরা কিন্তু ভীষণ ভালো এ সময় নিজেদের স্কিলকে দেখাতে পারবে। আচ্ছা, নিজের যে পেরিফেরিয়াল এরিয়া আছে, মনে করুন আমরা কলকাতায় থাকি, বাঙালি মানুষ, আমাদের একটা পেরিফেরি আছে, একটা মোটামুটি একটা জুরিসডিকশন আছে, তার মধ্যে আমাদের কথাবার্তা, কালচারাল সিমিলারিটিস, ডিসিমিলারিটিস যতটাই থাক সেটা আছে। ডিসিমিলারিটিস যেখানে আছে, মনে করুন যে আমরা ধরুন ভাত খাই, নর্মালি অধিকাংশ বাঙালি, এখন তো অনেকে অনেক আধুনিক খাবার টাবার খায়, আমাকে বলে, আমি নামও জানি না সবাই।
তো সেগুলো খায়। কিন্তু ধরুন সেটাই যদি হরিয়ানা বা পাঞ্জাব বা ওয়েস্টার্ন ইউপিতে চলে যান, আপনি দেখবেন ওখানে রুটি খাচ্ছে, বা একটু ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন কিন্তু সরাসরি ওয়েস্টার্ন সাইডে, সেখানে জোয়ার বাজরা রাগি এ সমস্ত খাওয়া হয়। পুষ্টিগুণ ভগবান যেখানে যেটা মানুষের জন্য উপযোগী সেখানেই সেটা তৈরি করেছে। যেখানে বালি দেওয়ার সেখানে বালি দিয়েছে, যেখানে জল দেওয়ার জল দিয়েছে। আমাদের কি উচিত? বালির জায়গায় বালি, জলের জায়গায় জলকেই রাখা উচিত, না হলে ভারসাম্য নষ্ট হবে। তো বিখ্যাত এক বিজ্ঞানী, আমি শুধু নাম বলছি না, যিনি আমাদের দেশের হেভি অ্যান্ড কোর ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টের সাথে যুক্ত, মানে প্রবাদ প্রতিম বিজ্ঞানী তিনি এই কথাটা তার একটি বইতে বলে গেছিলেন, আমি নিজে পড়েছি, যতটা সম্ভব প্রকৃতিকে কম বিরক্ত করে কাজ করা উচিত। মানে প্রথম অপশানটা হচ্ছে বিরক্ত না করা উচিত। বড় ড্যাম বানানোর ক্ষেত্রে তিনি বলেছিলেন প্রথম না বিরক্ত করা উচিত, আর যেটা যদি করা যায় তাহলে মিনিমাম ইন্টারভেনশন, যাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট না হয় কখনো। তো এই জাতীয় কাজের সাথে যারা যারা বহির্জগতে কাজ করছেন, মনে করুন আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ভাথরানাঙ্গাল ড্যামের আপনি হয়তো কোনো পোর্শনের ইনচার্জ রয়েছেন, আপনার সেই সময় এখন দারুণ ফ্লারিশিং হবে, কাজ কর্ম কালচারাল ডিফারেন্স থাকতে হবে সেখানের সাথে, তবে আপনাকে ফল দেবে। বা আপনি মনে করুন কোনো ডক্টরই আছেন, কিন্তু আপনি হয়তো আপনার পেশাগত কারণে সাউথ ইন্ডিয়া বা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে কাজ করছেন, আপনি দারুণ ফ্লারিশ করতে পারবেন। টেকনিক্যাল ফিল্ড, কিন্তু টেকনিক্যাল ফিল্ড যেগুলো কোর ইন্ডাস্ট্রিজ সাথে যুক্ত। এবার বডি হচ্ছে সব থেকে কোর জায়গা, পঞ্চভূতের মেটেরিয়াল জায়গা, সব থেকে কোর জায়গা হচ্ছে বডি, আর সোলটা আমাদের এই জগতের সাথে যুক্ত নয়, সেটা পরমাত্মার অংশ। তো দুটো ডিফারেন্ট জিনিস আমাদের শরীরের মধ্যে, শরীর নিজে এবং সোল সম্পূর্ণ আলাদা। সেইখানে ডেভেলপমেন্টের সাথে যারা যুক্ত তারাও কিন্তু পাবেন। যারা বিভিন্ন রকম ধরুন বৃদ্ধাশ্রমের ব্যাপারে আলোচনা বা ওল্ড এজ প্ল্যানিং নিয়ে মানুষের চিন্তা ভাবনা করেন, বা মানুষের বৃদ্ধা বয়সে বিভিন্ন যে সাইকোলজিক্যাল প্রবলেম হয়, অনেক সময় একা হয়ে যায়, হয়তো সন্তানাদি চাকরি সূত্রে বাইরে রয়েছে বা কাজে ব্যস্ত খুব, তো সেই যে একাকিত্বগুলোকে কাটানোর জন্য বিভিন্ন অর্গানাইজেশন বা এনজিও যারা কাজ করেন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু ভীষণ ফ্লারিশ হতে পারবেন এই সময়। বা ধরুন যারা বিভিন্ন সামাজিক বিচার চেয়ে লড়াই করেন, মানে ধরুন কোথাও নির্বিচারে গাছ কাটা হয়েছে, কেউ নষ্ট করেছে, তো তার জন্য কোনো ব্যক্তি হয়তো একটা কোর্ট কেস করলো, একটা গ্রিন ট্রাইব্যুনালে গিয়ে সে কেস করে দিল, এবং সেটা কিন্তু তার পক্ষে যাবে এ সময়। এই ধরনের কাজ, যে আমি বারবার বলছি, যেখানে অনেক মানুষের ইনভলভমেন্ট আছে, কোনো ব্যক্তি স্বার্থের জায়গায় কিন্তু ফল খুব কম দেবে, অনেক মানুষের ইনভলভমেন্ট সেখানে বেশি ফল দেবে। আচ্ছা, শরীরের জায়গায় শুধু বলবো পার্টিকুলারলি লিভার এবং গল ব্লাডারের যত্ন নেবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতি নিজে তার স্যাটার্নের তার নক্ষত্রে যাচ্ছে, এটা অত্যন্ত ভালো যোগ, এবং আপনার জীবনী শক্তি বলুন, জীবনী উর্বরতা, ফার্টিলিটি, যদি সন্তানাদি নিতে চান তাদের জন্য খুব সুসন্তান আসার যোগ, এই ধরনের প্রবাবিলিটি কিন্তু তৈরি করে। যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছেন, বিভিন্ন ব্যাংক, নন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি, বা ধরুন কোনো রেভিনিউ সেক্টরে কাজ করছেন, তাদের জন্য কিন্তু বেটার ইফেক্ট এ সময় দেবে। বা ধরুন কোনো লং পেন্ডিং মানি, কোনো একটি ব্যাংক বা অথরিটি কারোর অনেক দিন ধরে অর্থ কোনো একটা অর্গানাইজেশন নিয়েছে, সেটা তিনি দিতে পারছেন না, বা কোনো কারণে সেটা মানে টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক, এখানে বারবার বলছি, যখনই বলবো বুঝবেন শনি মানে এটা অনেক, তো যদি না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব সিভিয়ার স্টেপস হয়ে যাবে এক্ষেত্রে। এবং বৃহস্পতি এখন একদম 23 ডিগ্রি, সম্ভবত 20 ডিগ্রির কাছাকাছি, হ্যাঁ 20 ডিগ্রির কাছাকাছি আছে, ওই 20 ডিগ্রি 30 মিনিটের কাছাকাছি এসেই শনিকে অ্যাক্সিলারেট করবে, এবং সে কিন্তু ফল দেওয়া শুরু করে দেবে।
কারণ শনিও কিন্তু এখন সোজা দিকে যাচ্ছে এবং সে কিন্তু অতিচার গতি নেওয়ার একদম কাছাকাছি সময় আছে। তো দুদিক থেকেই কিন্তু বেটার ফল এ সময় প্রদান করবে। আচ্ছা, প্রচুর রেসপন্সিবিলিটি এবং দায় তথা দায়িত্ব এবং মর্যাদা, পদমর্যাদা বৃদ্ধি তিনটেই কিন্তু একসাথে হবে, কিন্তু তার জন্য শারীরিক ক্লেশ বৃদ্ধি পাবে এবং নিজের গৃহের ক্ষেত্রে সময় অ্যালট করতে পারবেন না, পারলেও সেটা অন্তত সূর্য অস্ত যাওয়ার 21 তারিখ সব থেকে বড় রাত্রি এবং ছোট দিন, তো সেই দিনকে যদি আমি এই সময় ধরে নিই বেশ, তাহলে তার অন্তত 2 ঘন্টা পরে মানে 7টা অনওয়ার্ডস আপনি ফ্যামিলিকে টাইম দিতে পারবেন। তো বুঝতে পারছেন টাইম দেওয়ার সময়টা আপনার খুব কমে আসবে সময়। তার মানে এটা নয় যে পরিবার কিন্তু আপনার দ্বারা বেনিফিটেডই হবে, কারণ আপনি সেই জায়গাটার পরিবারে যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। আচ্ছা, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা আছেন, পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রী, তারা কিন্তু বেটার আছে। যারা ম্যাথামেটিক্স বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এ সময় বেটার ইফেক্ট আছে, খুবই বেটার। নার্ভাস সিস্টেমের সমস্যা, আইজের সমস্যা, স্কিনের সমস্যা, বা ধরুন থাইরয়েড গ্ল্যান্ড বা অন্যান্য ইন্টারনাল যে এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে তার সমস্যা কিন্তু আপনাকে একটু প্রবলেম করতে পারে। ইনসোমিয়া জাতীয় সমস্যা দিতে পারে, বা ধরুন এক ধরনের ঝিমুনি, ড্রাউজিনেস, এই ধরনের জিনিস আপনার কিন্তু খারাপ দশা, বা শনি যদি কখনো রাহুর নক্ষত্রে থাকে বা বৃহস্পতি যদি কখনো রাহুর নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এই ধরনের, বিশেষত বকরি থাকলে কিন্তু ফল দেওয়ার প্রপেন্সিটি অনেকটা বেড়ে যাবে। এগুলো নেগেটিভ দিক আছে। ভেহিকেল বা বাড়ি এ সময় যদি আপনি করতে চান বা সেগুলো যদি এক্সটেনশন করতে চান তার জন্য খুব ভালো সময় আছে। মা শরীর বেশ পীড়া দিতেই পারে এবং সেটা কিন্তু ভারসাম্য বিনষ্ট করতে পারে আপনার জীবনের, মানে এমনভাবে ইনভলভ হয়ে যাবেন যে আপনার কাজকর্ম, অফিস কোনোভাবে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আগাম সচেতন হওয়ার চেষ্টা করবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতির নক্ষত্রে গেছে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড, সব দিক থেকে ফ্রুটফুলনেস আছে এটা, কিন্তু কাজের জায়গা আপনাকে বেশ বেছে তারপরে এগোতে হবে। মানে আপনার এক্ষেত্রে ন্যাচারাল সিলেকশন হবে। মনে করুন আপনি কোনো কিছু নির্মাণ করেন, অর্ডার নিয়ে সাপ্লাই করেন, তো সেই সাপ্লাই অর্ডার যে রেশিও আছে 5 জন সেই কাজ করে, তা আপনি কিন্তু সিলেক্টেড তখনই হবেন যখন আপনি তার গুণগত মানকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন। তার আগে কিন্তু আপনি সেটা পুরোপুরি করতে পারবেন না, সেটা নিয়ে সাবধান, মানে সেই জায়গাটাকে করার চেষ্টা করবেন। বাড়ি সংক্রান্ত জায়গা, বাড়ির এক্সটেনশন, সন্তানের গ্রোথ, বা ধরুন সন্তান নিতে ইচ্ছুক যারা, তাদের এই সময় কিন্তু খুব ভালো সময় দেখা যাচ্ছে। এবং যারা মনে করুন স্পিরিচুয়াল গ্রোথ ছোটবেলা থেকে আছে, তাদের ক্ষেত্রে ট্রেডিশন, ভ্যালিউজ এগুলোর কিন্তু খুব প্রপার মডিফিকেশন হবে এবং সেটা যুগোপযোগী হয়ে সমাজের কাজে কিন্তু বেশ পজিটিভ ফল আর কি দেবে। রেপিউটেশন বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, পরিবারের সুনাম বৃদ্ধি পাওয়া আপনার অ্যাক্টিভিটিসের দ্বারা, সেই ধরনের কিন্তু কাজও আছে। নতুন চাকরি পাওয়ার যোগ আছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন বা ডেভেলপমেন্টের যোগ আছে, কিন্তু বারবার বলছি অল উইল বি ডান বাই ন্যাচারাল সিলেকশন। আপনার মধ্যে কোয়ালিটি থাকলেই আপনি যেতে পারবেন। এবারও বহু লোক বলতে পারে কোয়ালিটি থাকলে তো এমনি যাবে, কিন্তু সবসময় সেটা হয় না, এটা বলাটা ঠিক নয়, কিন্তু ন্যাচারাল সিলেকশন এই সময় বেশি রয়েছে। যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের সাথে আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, যতটা সম্ভব রাতের দিকে সূর্য ডোবার পরে স্পিড কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আর আপনার যত মানে জ্ঞানেন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের কিন্তু যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে স্কিন রিলেটেড জায়গায় বেশ সমস্যা দেখেন, বা চোখে রাতের দিকে ঝাপসা হয়ে আসে,
কোনো কারণে চশমা নিচ্ছেন না বা ডাক্তারবাবু বলেছেন পাওয়ারকে ঠিক করে করছেন না, তারা কিন্তু গাফিলতি করবেন না, নাহলে পরবর্তী 4 মাসে কিন্তু ইট উইল বি অন এনহ্যান্সিং মোড, বেড়ে যাবে কিন্তু জায়গাটা। বিশেষত শুক্র এবং বৃহস্পতি যদি মাঝারি বা দুর্বল থাকে তাহলে কিন্তু বেশ খানিকটা বেড়ে যাবে। যাদের ক্ষেত্রে কোনো রকম রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো ট্রাবল আছে এবং যেটা সারা জানে অলরেডি আছে, বা সন্তান নেওয়ার আগে পরের কোনো স্টেট আছে, তারা অবশ্যই বা জেনারেলিও চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভের ক্ষেত্রে বলে দিই, দেখুন অ্যাসেন্ডেন্টের ওপরই শনি আছে এবং সে বৃহস্পতির নক্ষত্রে গেছে, তো ইট ইজ আ উইন উইন সিচুয়েশন। নতুন কাজের অর্ডার আসা, ব্যবসার ক্ষেত্রে এক্সটেনশন হওয়া, চাকরির ক্ষেত্রে কোনো ফেভারেবল জায়গায় ট্রান্সফার হওয়া, সেটা ফেভারেবল মানে এটার কিন্তু অনেক রকম মিনিং আছে। কেউ বাড়ির সামনে আসতে চায়, কেউ দূরে যেতে চায়, কেউ এমন জায়গায় থাকতে চায় যেখানে তার ইম্পর্টেন্স আছে, এটসেট্রা অ্যান্ড এটসেট্রা। তো সেই ফেভারেবল জায়গাটা কিন্তু তার জন্য একটু যদি শনি স্ট্রং থাকে হরোস্কোপে, তাহলে কিন্তু শিওর শট সেটা অ্যাসার্টেন হবে। খুব খুব স্লো সিদ্ধান্ত নেবেন, স্পেশালি when the amount of money will be higher. হায়ার মানে সেটা অনেক হায়ার। আপনি ব্যবসার ক্ষেত্রে হয়তো নিতে যাচ্ছেন, বিনিয়োগ করবেন, বা ধরুন কোনো একটা ট্রেড আপনি করছেন, কোনো একটা কনসাইনমেন্ট আছে, সেটা কিন্তু খুব বুঝে করবার চেষ্টা করবেন। কঠিন সিদ্ধান্ত কিছু নিতে হবে এক্ষেত্রে, নিজের মানে ব্যবসায়িক ক্ষেত্রে। দীর্ঘকালীন ধরে কোনো আটকে থাকা কাজ এ সময় কিন্তু আপনার আস্তে আস্তে ব্যাপারটা দেখবেন যে গতি নিচ্ছে, হুইলস আর রোলিং অটোমেটিক্যালি। এবং কিন্তু মনে রাখবেন, যাদের মীন রাশিতে শনি আছে জন্মকালীন, মোটামুটি ওই 95-96-এ জন্ম যারা, বা 97-এর শুরুর দিকে জন্ম আছে, সেখানে কেতুর অবস্থানও থাকতে পারে বহু ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে আমি বলবো, তাদের যদি পিতার জায়গা বেটার না থাকে তাহলে কিন্তু তারা এ সময় বেটার প্রিফেস কিন্তু পাবে না এক্ষেত্রে। অর্থাৎ পিতার ছকে স্ট্রেনথেন থাকতে হবে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আমার বাবা জীবিত নেই আর কি, জীবিত না থাকলেও আপনি তো তার এক্সটেনশন, তো সুতরাং তার ইফেক্ট আপনার উপরে, আপনার জীবদ্দশায় থাকবে, তারপরে আপনার সন্তানদের উপরে যাবে, এটাই নিয়ম। হ্যাঁ, সেটার কম বেশি মান্ডেনগতভাবে সেটা হতে পারে, কিন্তু এফেক্ট থাকে, তো সেটা দেখে নিতে হবে একবার। আচ্ছা, আপনি যদি এমন কোনো কাজ করেন যেখান থেকে আপনার কোনো রিওয়ার্ড পাওয়ার যোগ আছে, অ্যাওয়ার্ড পেতে পারেন আপনি কোনো, সেই কাজে কিন্তু আপনি অবশ্যই রেকগনাইজড হবেন। আপনাকে যত স্ট্র্যাটেজিক ডিসিশন, খুব ডিপ্লোম্যাটিক ডিসিশন এ সময় নিতে হতে পারে রিগার্ডিং ইউর জব প্রোফাইল, বিজনেস এটসেট্রা, ফ্যামিলিগত ক্ষেত্রে, টু মেনটেন দ্য পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি উইদিন ইউর ফ্যামিলি, সেটা কিন্তু নেবেন। যারা ধরুন খুব বেশি বড়াই করেন, হ্যাঁ, প্রচুর বাবা মা এরকম আসে, হ্যাঁ, এরকম এসেই প্রথমে বলে আমার ছেলে মেয়ে তো কি সব কিছু বিশ্বাস করে না, আমি খুব লুকিয়ে এসেছি, তাদের কাছে অনুরোধ, তারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেনই না, গেলেও আমার কাছে যাবেন না। কারোর কাছে যাওয়াটা আমি বারণ করতে পারি না, আমার অথরিটির বাইরে, আমার কাছে আসবেন না। এসে এটা বলা খুব বাজে ব্যাপার। বিশ্বাস করে না, আপনার শিক্ষার অভাবের জন্য সে বিশ্বাস করে না, আপনি তাকে জায়গাটা করতে পারেননি, সে অ্যাথিস্টে পরিণত হয়েছে। এবার অ্যাথিস্ট হওয়ার যে কি জ্বালা, সারা জীবন তাকে ভুগতে হবে, দান্দিক প্রবণতা নিয়ে সে ভুগবে, তো সেটা না করাই ভালো। আর নাম্বার 2 হচ্ছে, বুঝতে হবে যে যারা স্ট্র্যাটেজিক প্রপার মেনটেন করে তারা কিন্তু জীবনে তার লক্ষ্যে প্রপারলি পৌঁছাতেই পারে। আমাদের এই মেটেরিয়াল লাইফ, এখানে তো অনেক কিছু দেনা নেওয়ার উপরে জিনিসটা চলছে, এখানে সবারই কিন্তু স্বার্থের জায়গাটা রয়েছে প্রত্যেকটা মানুষের। একটা পশু পাখিও দেখবেন যখন ঝড় জল হচ্ছে সে কিন্তু একটা সেফ শেল্টার খোঁজে, তো সবাই নিজের স্বার্থের জায়গাটা কিন্তু চিন্তা করে মেটেরিয়ালি, এবং সেটা ঈশ্বর প্রদত্ত, সুতরাং তার মধ্যে
কাউকে ক্ষতি না করা হলে কোনো অপরাধ নেই, সেটা সে করতেই পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা সেই জায়গাটা চেষ্টা করবেন। আমি যখন বহু বছর আগে প্রিচিং করতাম তখন এরকম অনেক সময় জায়গায় গেলে, স্পিরিচুয়াল জায়গায় গেলে, স্পিচ করতে গেছি, হয়তো কিছু বলতে গেছি, জ্ঞান দিতে যাওয়া, তো অনেকে বলতেন যে এইসব ছোট বয়সে এসব কেউ করে, পৃথিবীর যত কিছু আছে সব ছোট বয়স থেকেই হয়, আর না হলে সেটা বড় হয়ে একমাত্র মহর্ষি বাল্মীকি মুনির মতন কয়েকজন মহাত্মা আছেন তারাই হতে পেরেছেন, জেনারেল মানুষ হতে পারে না, তার একটা ট্রেন্ড হয়ে যায় সেদিকে যাওয়ার। তো সেই ট্রেন্ডটা আসার আগে জিনিসটাকে এডুকেশন স্পিরিচুয়ালি এবং মেটেরিয়ালি একসাথে করা উচিত। তো যাদের সন্তান হচ্ছে কুম্ভের ক্ষেত্রে এই সময়ের মধ্যে মোটামুটি, তারা ইভেন মকরের ক্ষেত্রেও এটা বলবো, যাদের সন্তান হচ্ছে, আপনি মাতাই হন বা পিতাই হন, চেষ্টা করবেন দুটো এডুকেশনকেই একসাথে প্রদান করা, এবং সেটা 5 বছর বয়স থেকে। 5 বছরের আগে শাস্ত্রে নিষেধ আছে। আমি 2 বছরের বাচ্চাকেও স্কুলে যেতে দেখি, ছোট এত বড় একটা ব্যাগ নিয়ে, মা বাবা খুব ব্যস্ত আকারে নিয়ে যাচ্ছেন, তো খারাপ লাগে দেখে খুব সেগুলো। তো যাই হোক, এটা করবেন না। আর হেলথের ব্যাপারে যাদের আপার অ্যাবডোমিনাল পোর্শনে মনে করুন কোনো রকম আলসার জাতীয় সমস্যা রয়েছে, বা ধরুন আলসার এত ডিপ আছে যে সামান্য 19-20 খাবার হলেই ভমিট হতে পারে, বা ধরুন খাবার অলমোস্ট পেটে যাই না, খুব ম্যালনিউট্রিশনে ভুগছে, ভিটামিন ডেফিসিয়েন্সিসে ভুগছে, এরকম ব্যক্তি যারা আছে, ক্রনিক একদম পেটের সমস্যায়, তারা কিন্তু এই সময়টা সবসময় দেবেন। এই সময়টা কিন্তু একদম একটা মুহূর্ত চিকিৎসকের পরামর্শ ব্যতি রেখে কিন্তু চলবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না। আর যে সমস্ত খাদ্যে বারণ আছে, মনে রাখবেন আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এক্ষেত্রে 11th হাউসেরও ফল মানে লর্ড আর কি, সেটা তার মূল ত্রিকোণ এবং দ্বিতীয় ঘরেরও লর্ড। তো সে কিন্তু আপনার মধ্যে এমন কিছু লোভ খাদ্যের প্রতি আর কি, যে খাদ্য আপনাকে বারণ করা হয়েছে সেটাই এতটুকু লুকিয়ে খেলেন, ভাবলেন একটু খেলে কিছু হবে না, কিন্তু আপনার ক্ষেত্রে ওটা পয়জন, বিষ, একটুই খান বা কমই বেশি খান সেটা ক্ষতি করবে। আচ্ছা, নতুন প্রপার্টি ইনক্লুশনের যোগ আছে, বিশেষত ইমুভেবল প্রপার্টি ইনক্লুশনের যোগ আছে, বাড়ি হোক, কমার্শিয়াল প্লেস হোক, বা ধরুন কোনো গ্যারাজ হোক, কোনো ইভেন খুব দামি ভেহিকেল হোক, হ্যাঁ, সেই ধরনের জিনিসই ইনক্লুশনের যোগ আছে। বা ধরুন দ্বিতীয় কোনো বাসস্থানের যোগও কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে খুব স্বাভাবিকভাবে। তো যারা মনে করছেন যে করতে চান, প্রয়োজন আছে সত্যিকারে, তারা অবশ্যই করতে পারেন। এই সময় কিন্তু ডোমেইন চেঞ্জেরও কিন্তু যোগ রয়েছে, তো যারা ডোমেইন চেঞ্জ করতে চান তারা অবশ্যই করতে পারেন এ সময়। বাট আমি প্রত্যেককেই বলবো যে বুধ অন্তত 5 ডিগ্রি চলে যাবে ধনুরাশি, তারপরে ডোমেইন চেঞ্জ করবে, সেটা অনেক বেটার ফল প্রদান করবে। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার অ্যাসেন্ডেন্টের এখন দ্বাদশে আছে এবং অ্যাসেন্ডেন্টের দিকে স্যাটার্ন আস্তে আস্তে মুভ করছে। তো মুভ করার সময় আপনাকে কিন্তু প্রাথমিক ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত স্যাটার্ন প্রথম 3 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ মেষ রাশির নবাংশটি ত্যাগ না করছে, সেটা কবে না 2রা ফেব্রুয়ারি পর্যন্ত, আপনার কিন্তু গৃহ শান্তি সম্পূর্ণ ডিসরাপশন করবে। আর সম্পূর্ণ ডিসরাপশন বা টু সাম এক্সটেন্ট ডিসরাপশন বা খুব মাইল্ড, এটা ডিপেন্ড করবে কিন্তু আপনার ছকের স্ট্রেংথের উপরে বা পরিবারের মধ্যে যারা আছেন। কিন্তু যারা ধরুন যাদের ছকে উইকনেস আছে দশাগত, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ডের ছক বেশি দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বেশি রকম বেড়ে যাবে এবং বিভিন্ন রকম মানে ধরুন বিলো দ্য বেল্ট লেভেলের কথাবার্তা হতে পারে, মানে স্পাউস বা তার সাথে, বা ধরুন শ্বশুর শাশুড়ির সাথে খুবই নিকৃষ্ট মানের কথোপকথন
বা একদম পার্সোনাল হিট করে কথা বলা, যেগুলো একদমই অভিপ্রেত নয় সেগুলো হতে পারে, এবং মাথা একদম জ্যাম করে দিতে পারে, সেটা কিন্তু এই 17-18 তারিখের পর থেকেই স্টার্ট হয়ে যাবে কিন্তু সেটা। এবং আপনার অনেক পুরনো জিনিস সেগুলো বেরিয়ে আসতে পারে, বা আপনি আপনার স্পাউস সম্পর্কেও সে সমস্ত জিনিসপত্র জানতে পারেন। অর্থাৎ আপনার যে ভিত্তিটা সেটা কিন্তু একটু একটু নড়বড়ে হবে এ সময়। তো সেটা থেকে সাবধান। যদি অবিবাহিত হন তাহলে কিন্তু পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন, বা আপনার মামা বাড়িতে যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের দিকে বেশি নজর দেবেন। সেটা মামা, মামি, মাসি, ভাই, বোন, মেসো, দিদি, দাদা যারা আছেন আর কি, সেদিকে বেশি, বা দাদু দিদা যদি থাকেন সেদিকে বেশি নজর দেবেন, সেদিকে বেশি শো করছে। জব ক্ষেত্রে ডেভেলপমেন্টের খুব ভালো যোগ দেখা যাচ্ছে, এবং কাজের ক্ষেত্রে আপনাকে নতুন ধরুন স্যালারি বলুন, প্রমোশন বলুন, আপলিফমেন্ট বলুন, সব কিছু আপনাকে কিন্তু এ সময় দেবে। এবং আপনি পাবলিকের সামনে আপনার যে গুণগত পারফরমেন্স যেটা দেবেন সেটাও কিন্তু অত্যন্ত, মনে করুন আপনি একজন ডক্টর, তো আপনি একটা অপারেট করলেন, তো এত অপারেশনটা এতটাই ভালো হবে, সব থেকে বেশি উপকৃত কে হবে? সে পেশেন্ট, সে বা পেশেন্ট পার্টি যারা আছে তারা উপকৃত হবে, এবং তার দ্বারা আপনারও গৌরব বাড়বে যে এর হাত খুব ভালো, স্কিল খুব ভালো, এই ধরনের জায়গা কিন্তু রয়েছে। হাউস শিফটিং এর কিন্তু যোগ এই নক্ষত্রের মধ্যে আপনাকে করিয়ে দেবে, এবং খুব বেটার বাড়ির দিকে আপনি যেতে পারবেন। জীবনে কিন্তু কোনো নতুন ক্যারেক্টার আসার যোগও পূর্ণ মাত্রায় রয়েছে, সেটা জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে যোগটা তৈরি হবে, এবং এই যোগটা মোটামুটি অল ওভার দ্য ইয়ার কিন্তু আপনার ক্ষেত্রে প্রিভেইল করবে। তো সেটাকে যদি আপনি পরবর্তী সম্পর্কে এগোতে চান সেটাও এগোতে পারেন। এবং স্যাটার্ন কিন্তু এক্ষেত্রে পারপিচুয়ালিটি দেবে আপনার সম্পর্কের ক্ষেত্রে। সন্তানদের অগ্রগতিও দেখা যাচ্ছে, আপনি কিন্তু অনেক দূরবর্তী স্থানে কর্মসূত্রেও যেতে পারেন, সেক্ষেত্রেও মানে বদলি সংক্রান্ত বা চাকরি নিয়ে বিদেশে চলে যাচ্ছেন, আপনার যদি কোনো ফরেন রিলেটেড ডকুমেন্টসে কোনো সমস্যা থেকে সেগুলো দেখবেন সমস্ত সময় অটোমেটিক্যালি শর্ট আউট হয়ে যাচ্ছে, এবং আপনি পজিটিভ জায়গায় যাওয়ার জন্য মানে খুব ভালোভাবেই পারছেন আর কি, যেটা আপনার উদ্দেশ্য ছিল। যারা বিভিন্ন রকম ধরুন সেলফ এমপ্লয়েড আছেন, বা ধরুন আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিবর্গ আছেন, গল্প লেখেন, নাটক, কবিতা লিখছেন, ছবি আঁকছেন, হ্যাঁ, গান বাজছেন, তারা কিন্তু খুব বেটার ইফেক্ট এই স্যাটার্নের ক্ষেত্রে পাবেন, এবং খুব প্রাইমারি ক্রিয়েটিভিটি, এমন টপিক যে টপিকের আগে কেউ কখনো ভাবেননি, আপনি নতুন করে কিন্তু সেটা ভাবতে পারেন। যারা বিভিন্ন আর্টিফিশিয়াল লিম্স বা এই সমস্তের ব্যবসা করেন তারা কিন্তু খুব গুণগতভাবে উন্নত যন্ত্রপাতি বানাতে পারবেন। আমি একদম লিভার, প্যাঙ্ক্রিয়াস এবং গল ব্লাডার এই 3টে অর্গানকে যত্ন নিতে বলবো, আর আইজ সংক্রান্ত জায়গা। ভালো থাকবেন।